হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আহ এটা হচ্ছে আমাদের ভেক্টরের 2nd লেকচার। আমরা এর আগের দিনের যে লেকচার ছিল, সেইখানে আমরা হচ্ছে ভেক্টর এবং স্কেলার কি এগুলার কিছু এক্সাম্পল এবং কিভাবে করে ভেক্টরকে আমরা নোটিফাই করি, খাতায় কিভাবে প্রকাশ করি, জ্যামিতিকভাবে কিভাবে আঁকি, ভেক্টর রাশির কিছু ধর্ম, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম এবং আজকের যে ক্লাস, এই ক্লাসে আমরা হচ্ছে আলোচনা করব আমাদের বেশ কিছু বিশেষ ধরনের ভেক্টর নিয়ে। তো এই যে বিশেষ ধরনের কিছু ভেক্টর, এই ভেক্টরগুলোর মধ্যে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হলো অবস্থান ভেক্টর, তারপরে আছে সরণ ভেক্টর, এরপরে আছে একক ভেক্টর, আয়ত একক ভেক্টর, সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, এরকম অনেক ধরনের ভেক্টর আছে। তো আমরা এই ভেক্টরগুলো নিয়ে আজকে আসলে আলোচনা করব এবং এগুলো আসলে যদি খুব ভালোভাবে বুঝে ফেলো তাহলে আসলে আমাদের সামনের দিকের যে লেকচারগুলো সেগুলো আসলে খুব সহজে তুমি বুঝতে পারবা। আর যদি একেবারে খুব ক্লিয়ার জিনিস না থাকে, মানে কনসেপ্ট না পাও, সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের পরের দিকে যে টপিকগুলো আছে সেগুলো যখন আমরা পড়ানো শুরু করব তখন আসলে বুঝতে পারবা যে হচ্ছে এইটার সাথে রিলেশনটা কোথায় ছিল, বা আমাদের এখন যে টপিকগুলো পড়ছি সেগুলো কেন দরকার। যত আমরা সামনে যাব তত আস্তে আস্তে ভালোভাবে বুঝতে পারবা, কারণ এখনও তোমরা সব টার্মিনোলজির সাথে কিন্তু পরিচিত না। তো যার কারণে আমি এখন অনেক কথাই বলবো যেগুলো হয়তো বা মনে হতে পারে যে ভাইয়া কি বলতেছেন ও ভাই ভালো মতো বুঝতেছি না, কিন্তু যত আমরা প্র্যাকটিক্যাল করতে যাব বা যত আমরা হচ্ছে আসল প্রবলেমের মধ্যে যাব, আর চ্যাপ্টারটা যত সামনে আগাবে তত আস্তে আস্তে এগুলা কেন কোথায় কিভাবে কাজে লাগছে জিনিসগুলো ভালোভাবে আমরা বুঝতে পারবো। যেমন দেখো, আমাদের প্রথমে যে এক বিশেষ ধরনের ভেক্টর তার মধ্যে আছে হলো অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। এই অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর যেটা, সেটার আমরা একটু ডেফিনেশনটা আগে দেখি কি বলছে। প্রসঙ্গ কাঠামো বা হচ্ছে রেফারেন্স ফ্রেমের যেই অরিজিন পয়েন্ট বা মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর বিবেচনা করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়। তো যখন আমরা এরকম ডেফিনেশন আকারে পড়ি তখন যে কোনো কিছুই কিন্তু আমাদের জন্য একটু বোঝাটা কঠিন হয়ে যায়। সেজন্য চলো আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি সাথে সাথে। মনে করো আমাদের কাছে একটা প্রসঙ্গ কাঠামো বা যেটাকে আমরা রেফারেন্স ফ্রেম বলি, যার রেসপেক্টে আমরা কোনো একটা ডিস্টেন্স, কোনো একটা ভ্যালোসিটি মেজার করছি, সেইটা হচ্ছে আমাদের একটা প্রসঙ্গ কাঠামো। তো এটা হলো আমাদের সেই রেফারেন্স ফ্রেম বা হলো প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুটা কোনটা? মূল বিন্দু হচ্ছে এই যে এই পয়েন্টটা মূল বিন্দু। এই পয়েন্টটাকে আমি ও দিয়ে প্রকাশ করলাম, এই যে এটা একটা অরিজিন। মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থার নির্ণয় করার জন্যে বা নির্দেশ করার জন্যে যে ভেক্টর বিবেচনা করা হয়। এখন এই যে আমাদের কাছে যে একটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে, এই স্থানাঙ্ক ব্যবস্থার মনে করো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে কি আমাদের জেড অ্যাক্সিস। তো এই যে এক্স ওয়াই জি আছে, এই তিনটার মধ্যে আমরা মনে করছি যে যে কোনো একটা পয়েন্ট, সাপোজ এইটা একটা পয়েন্ট হতে পারে, এইটা একটা পয়েন্ট হতে পারে, হ্যাঁ। এই পয়েন্টটাকে আমি ভেক্টর দিয়ে নির্দেশ করতে চাই। তাহলে এই পয়েন্টকে যদি আমি ভেক্টর দিয়ে নির্দেশ করতে চাই, তাহলে আমি এটা আমরা জানি একটা ভেক্টরের ২টা পয়েন্ট থাকে। একটা থাকে তার আদি বিন্দু, একটা থাকে তার শেষ বিন্দু। এইটাকে আমরা বলি আদি বিন্দু, যেখান থেকে আমাদের ভেক্টরটা শুরু হইছে, আর যেখানে গিয়ে ভেক্টরটা শেষ হইছে এটাকে আমরা বলি শেষ বিন্দু। তো আমাদের এখানে দেখো যে এই যে ও বিন্দু, এই ও বিন্দুটা আমাদের অরিজিন পয়েন্ট এবং আমরা চাচ্ছি এই বিন্দুটাকে নির্দেশ করতে। একটা ভেক্টরের সাহায্যে এই বিন্দুটাকে আমরা নির্দেশ করতে চাচ্ছি। তাহলে আমাদের পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর হচ্ছে সেইটা যেটা এই অরিজিন থেকে এই পর্যন্ত যাবে। এই অরিজিন থেকে এই পর্যন্ত যেই ভেক্টরটা যাবে এটাকে আমরা বলছি কিন্তু আমাদের অবস্থান ভেক্টর। মনে করলাম এই যে হলুদ কালারের যে পয়েন্টটা যে বিন্দুটাকে নির্দেশ করছিল, সেই বিন্দুটা হচ্ছে গিয়ে পি বিন্দু। তাহলে ওপি, এই যে ভেক্টরটা পেলাম, এই ভেক্টরটা হচ্ছে কিন্তু আমাদের একটা অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। তাহলে কি দাঁড়ালো, যে আমরা একটা প্রসঙ্গ কাঠামোর যে কোনো একটা বিন্দুকে নির্দেশ করতে চাই। তো স্বাভাবিকভাবেই ওই পয়েন্টটাকে নির্দেশ করার জন্য আমরা কার রেসপেক্টে করব? অরিজিনের রেসপেক্টে করব। তাহলে অরিজিন থেকে এই পি পর্যন্ত যেই সরলরৈখিক যেই দূরত্বটা বা যে ভেক্টরটা, ওই ভেক্টরটাকে আমরা বলছি হলো অবস্থান ভেক্টর। ও বিন্দু এবং ওই নির্দিষ্ট বিন্দুটাকে আমি যদি যোগ করি, একটা দাগ দিয়ে যোগ করি এবং তারপরে আমি অ্যারো সাইন দেই, তাহলে আমরা যে ভেক্টরটা পাচ্ছি ওইটাকে আমরা বলছি কিন্তু অবস্থান ভেক্টর। এবং এটা কার অবস্থান ভেক্টর বলা হচ্ছে? এটা বলা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। ওপি যেটা আছে, ওপি যে ভেক্টরটা পেলাম, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি পি বিন্দুর অবস্থান ভেক্টর। পি বিন্দুর
অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর। ঠিক আছে? তাহলে পজিশন ভেক্টর এটা একটু মাথায় রেখো। এটাকে কিন্তু আবার এরকমও বলা হয় যে রেডিয়াস ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ বানান আমার সবসময় ভুল হয়। হয়তো এখনো ভুল হয়েছে জানি না। ব্যাসার্ধ ভেক্টর বা রেডিয়াস ভেক্টরও বলা হয় বা হচ্ছে রেডিয়াস ভেক্টরও বলা হয় এবং সেই ক্ষেত্রে এই ওপিকে কিন্তু আর দিয়েও প্রকাশ করা হয় অনেক ক্ষেত্রে। ঠিক আছে? তাইলে দেখো আমরা কি দেখলাম যে হচ্ছে অবস্থান ভেক্টর এটা হলো এমন একটা ভেক্টর যে আমরা যেমন কোনো একটা একটা প্রসঙ্গ কাঠামোর যে কোনো একটা বিন্দুকে নির্দেশ করার জন্য আমরা কি করতাম, স্থানাঙ্ক ব্যবস্থায় ওটাকে একটা মার্ক করে দিতাম যে এই পয়েন্টটা হলো 2,3। এটার অর্থ কি যে এক্স অক্ষ বরাবর 2 একক আর ওয়াই অক্ষ বরাবর 3 একক গেলে আমি ওই পি বিন্দুটা পাবো। তাহলে ভেক্টর দিয়ে আমি যখন এই পি বিন্দুটাকে নির্দেশ করব তখন ওই ভেক্টরটাই হবে হচ্ছে আমাদের পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে শুরু করব কোত্থেকে, যেখান থেকে আমাদের এই অরিজিনটা আছে সেখান থেকে ওই নির্দিষ্ট বিন্দু পর্যন্ত যেই ভেক্টরটা পাবো ওই ভেক্টরটাকে আমরা বলছি অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। এটাকে আমরা ব্যাসার্ধ ভেক্টর বা রেডিয়াস ভেক্টরও কিন্তু বলে থাকি। এক্সেলেন্ট। তাহলে আমরা এইটা যদি বুঝে থাকি এবার চলো আমাদের গুরুত্বপূর্ণ কিছু টপিকে যাই। যেমন দেখো সরণ ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এই ভেক্টরটা কি? দেখো প্রশ্ন আগে পড়ি। যদি একটি বস্তুকণা পি অবস্থান হতে কি অবস্থানে স্থানান্তরিত হয় তবে পি বিন্দুকে পাদবিন্দু ধরে অর্থাৎ আদিবিন্দু যেটা আগে যেখানে ছিল সেইটাকে আমাদের ইনিশিয়াল পয়েন্ট ধরে যেই ভেক্টরটা আঁকা হবে সেটাই হচ্ছে সরণ ভেক্টর। তো চলো আবারও আমরা একটা রেফারেন্স ফ্রেম এঁকে ফেলি, একটা প্রসঙ্গ কাঠামো এঁকে ফেলি। তো এটা হচ্ছে গিয়ে মনে করো আমাদের সেই প্রসঙ্গ কাঠামো। এই মাঝখানের যে অরিজিনটা সেটা হচ্ছে ও, এটা হলো ওয়াই অ্যাক্সিস, এটা হলো জেড অ্যাক্সিস, এটা হলো এক্স অ্যাক্সিস এবং আমাদের দুইটা পয়েন্টের কথা বলা হচ্ছে এখানে। একটা পয়েন্ট হলো পি পয়েন্ট, একটা পয়েন্ট হলো কিউ পয়েন্ট। এটা হচ্ছে পি বিন্দু এবং এটা হলো গিয়ে আমাদের কিউ বিন্দু। কি বলছে, যদি একটি বস্তু কণা, তো চলো একটা বস্তু কণাকে আমরা নিয়ে আসি। এই যে এটা মনে করো আমাদের একটা বস্তু কণা। এই বস্তু কণা কি বলছে, যদি একটি বস্তু কণা পি অবস্থান হতে কিউ অবস্থানে স্থানান্তরিত হয়। এখন স্থানান্তরের কথাটার মানে হচ্ছে যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমি যাব। আমাকে কিন্তু বলে নাই যে স্ট্রেট লাইনে স্থানান্তরিত হয়েছে, এরকম কিছু বলে নাই। পি থেকে আমি মনে করো ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আমি আবার কিউ বিন্দুতে আসলাম। তাহলে যদি একটা কণা, এই যে নীল কালারের যে কণাটা, এটাকে আমি যদি পি অবস্থান থেকে কিউ অবস্থানে স্থানান্তরিত করি এবং পি বিন্দু যেটা ছিল সেটাকে আমি আমাদের আদিবিন্দু বা পাদবিন্দু ধরে যে ভেক্টরটা আমি আঁকবো, এই পি থেকে কিউ পর্যন্ত যে ভেক্টরটা আঁকবো সেইটাকে আমরা বলছি কিন্তু ডিসপ্লেসমেন্ট ভেক্টর বা সরণ ভেক্টর। অর্থাৎ মেইন কথা হলো যে আমাদের সরণ ভেক্টর হলো সরণকে নির্দেশ করবে। অর্থাৎ পি থেকে মনে করলাম যে সেটা কিউতে চলে গেল, তাহলে পি থেকে কিউ পর্যন্ত যেই সরণটা এটাকেই কিন্তু আমরা বলছি যে সরণ ভেক্টরটা এটাকে আমরা বলছি ডিসপ্লেসমেন্ট ভেক্টর বা সরণ ভেক্টর। তাহলে দেখো পি কিউ যেই ভেক্টরটা আছে এটা কি হলো, যে পি অবস্থান থেকে কিউ অবস্থানে যখন আমি স্থানান্তরিত করব, একটা বস্তুকণা যখন পি অবস্থান থেকে কিউ অবস্থানে স্থানান্তরিত হবে তখন পি বিন্দুটাকে পাদবিন্দু ধরে, পাদবিন্দু মানে কোনটা বলছিলাম, আমাদের যখন একটা ভেক্টর এরকম দেয়া থাকে তখন কিন্তু আমরা এই যে এইটাকে বলেছিলাম আদিবিন্দু। আদিবিন্দু এটাকে ইংলিশে অনেক সময় টেইলও বলা হয়। এটাকে আমরা পাদবিন্দু বলি কারণ পায়ের বিন্দু, পাদবিন্দু। এটাকে আমরা পাও বলে থাকি। ঠিক আছে, এটাকে আমরা, আর মাথা যেটা সেটাকে আমরা শীর্ষবিন্দু বলি, হেড বলে থাকি অনেক সময়। তারপরে হচ্ছে এটাকে আমরা পায়ের জায়গায়, এই তো আমরা হলো মাথা বলে থাকি। ঠিক আছে, তো এরকম দুইটা পয়েন্ট তো আমাদের নিয়ে ভেক্টর তৈরি হচ্ছে, তাই না? তো এইখানে কি হলো, আদি বিন্দু যেটা যেখানে আছে, পি বিন্দু যেটা আছে সেখান থেকে এই শেষে যেখানে তার অবস্থান হলো বা যেখানে সেই স্থানান্তরিত হলো, এই পি থেকে কিউ পর্যন্ত স্ট্রেট যে লাইনটা পাবো, স্ট্রেট যে ভেক্টরটা পাবো, ওই ভেক্টরটাই হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর বা সরণ ভেক্টর। ঠিক আছে, এখন এইখানে আমরা একটা কাজ করার চেষ্টা করব যে এই যে পিকিউ ভেক্টর যে আমি আঁকলাম, এই পিকিউ ভেক্টরটাকে আমি কোনোভাবে কি আমাদের অবস্থান ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি কিনা। দেখো অবস্থান ভেক্টর মানে ছিল কি, এই মূল বিন্দু থেকে যে কোনো একটা পয়েন্টকে আমি যদি নির্দেশ করি তাহলে যেই ভেক্টরটা আমি পাবো, যেই ভেক্টর দিয়ে আমি একটা পয়েন্টকে নির্দেশ করব, ওই ভেক্টরটাকে আমরা বলবো হচ্ছে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। মূল বিন্দু থেকে যে কোনো একটা পয়েন্টকে নির্দেশ করার জন্য যে ভেক্টরটা আঁকবো এটাই হচ্ছে আমাদের পজিশন ভেক্টর। এখন তাহলে দেখো আমাদের এখানে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা কিন্তু পজিশন ভেক্টর না। কেন না? কারণ এখানে কিন্তু ভেক্টরগুলো অরিজিন থেকে শুরু হয় নাই, তাহলে এটা অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর না। সহজ কথায় পজিশন ভেক্টর মানে এমন একটা ভেক্টর যেটা পজিশনকে নির্দেশ করবে, একটা অবস্থানকে নির্দেশ করবে। আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর হলো আমাদের এই যে ইনিশিয়াল টু ফাইনাল এরকম একটা ইয়াকে নির্দেশ করবে।
এরকম একটা ভেক্টরকে সেটা নির্দেশ করবে। এখন আমরা যেটা চাচ্ছি যে এই সরণ ভেক্টরটা আমরা হলো অবস্থান ভেক্টর দিয়ে প্রকাশ করতে চাচ্ছি। তো দেখো আমাদের এখানে যেই এটা একটা পি বিন্দু, তাহলে আমি যদি এরকম একটা ওপি ভেক্টর নেই, ওপি ভেক্টর নেই, তাহলে এই ওপি ভেক্টরটা কি ভেক্টর হবে বলো তো? এনিওয়ান? কি হবে ওপি অবস্থান ভেক্টরটা? ভেক্টর। অবস্থান ভেক্টর। অবস্থান থ্যাংক ভেক্টর। ইউ। বলো তো যদি আমি এই ও কিউ ভেক্টর নেই, তাহলে এই ও থেকে কিউ পর্যন্ত যোগ করে যে ভেক্টরটা হলো এটাও আমাদের কি ধরনের ভেক্টর হবে? অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর। আচ্ছা, অবস্থান ভেক্টর। তোমরা কি ক্লাস 9-10 এ ভেক্টর টপিকটা পড়ে আসছো কোনো কারণে? কি পড়ছিলা? জি ভাই, আচ্ছা, তাহলে জি হালকা জি একটু ভাইয়া। আইডিয়া আমি তোমাদেরকে দিয়ে রাখি। মানে যেহেতু আগে পড়ে রাখছো তাই এত বেশি কষ্ট হবে না একটা সহজ জিনিস বোঝার জন্য। আর যারা পড়ো নাই তাদের জন্যও আমি হচ্ছে একটু সহজ করে বলার চেষ্টা করছি। মনে করো আমাদের কেউ একজন কোনো একটা ছেলে সে এদিক বরাবর ডান দিকে গেল এবং তারপরে সে উপরের দিকে গেল এবং এটা হচ্ছে আমাদের মনে করলাম এটা হলো আমাদের একটা এ বি, এটা হচ্ছে এ, এটা হলো বি, এটা হলো সি বিন্দু। হ্যাঁ, তাহলে বলো তো এই যে এ থেকে বি পর্যন্ত গেলাম এবং বি থেকে সি পর্যন্ত গেলাম, তোমাকে যদি কেউ এখন জিজ্ঞেস করে যে ভাই ডিসপ্লেসমেন্ট কত, তাহলে তুমি কি করবা? এই যেখান থেকে আদি বিন্দু যেখান থেকে শুরু হয়েছে এবং যেখানে গিয়ে শেষ হয়েছে, এই আদি থেকে শেষ এইটাকে কি তুমি যোগ করবা না? ইনিশিয়াল টু ফাইনাল, আদি থেকে শেষ, এটাকে তো তুমি যোগ করবা। যে একটা লোক সে এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, তাহলে তার সরণ কত বা সরণ কোন দিকে? তাহলে এটা আমরা কিভাবে সবসময় বের করি যে যেখান থেকে শুরু করছি সেইখান থেকে যেখানে গিয়ে শেষ করছি এই দুইটার মধ্যে যে ভেক্টরটা পাবো, এই দুইটা পয়েন্টের মধ্যে যে ভেক্টরটা থাকবে ওই ভেক্টরটাকে আমরা বলছিলাম কিন্তু আমাদের লব্ধি ভেক্টর, বা এই ভেক্টরটা হচ্ছে আমাদের রেজাল্ট্যান্ট ভেক্টর। মানে আলটিমেটলি যে সরণটা সেই সরণটা হচ্ছে এ থেকে সি পর্যন্ত। এখন বলো তো আমরা এই এ সি যে ভেক্টরটা আছে এই এখন যেটা লিখবো এটা না বুঝলেও অসুবিধা নাই। দেখো এসি ভেক্টরকে আমরা এভাবে করে প্রকাশ করছি। এই এ থেকে বি পর্যন্ত এটাও তো আমাদের একটা ভেক্টর বলা যায় এবং বি থেকে সি পর্যন্ত এটাও তো আমাদের একটা ভেক্টর বলা যায়। তাহলে এসি যেই ভেক্টরটা আছে এই ভেক্টর সমান সমান আমি যদি কখনো বলি যে ভাই এসি ভেক্টর সমান সমান হলো এই এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, তাহলে কি কোনো সমস্যা আছে? না ভাইয়া। না। কেন সমস্যা নাই? তার কারণ হলো আমাদের এ থেকে সি পর্যন্ত যাওয়া যে কথা, আমি যদি এ থেকে বিতে যাই তারপরে বি থেকে সিতে যাই তাহলেও কিন্তু আমি ওই একই সি বিন্দুতে গিয়ে পৌঁছাবো। দুইটা ক্ষেত্রে আমি এ থেকে যাত্রা করে সিতে গিয়ে পৌঁছালাম। তাহলে এ আর সি, এ থেকে সিতে যাওয়া যে কথা, এ থেকে প্রথমে বিতে গিয়ে তারপর বি থেকে সিতে গিয়ে যাওয়া কিন্তু একই কথা। এখন তাহলে এইরকম যদি আমাদের মাথায় থাকে যে আচ্ছা ঠিক আছে ফাইন, আমরা যদি এই জিনিসটা জেনে থাকি, এই জিনিসটা যদি আমরা জেনে থাকি তাহলে মনে করো আমরা এখানে দেখলাম কোনো একটা লোক সে ও থেকে পি বিন্দুতে গেল, ও থেকে পি বিন্দুতে গেল এবং পি থেকে কিউ বিন্দুতে আসলো। তাহলে এটার জন্যে আমরা কি লিখতে পারি? যে ও বিন্দু ও পি ভেক্টর প্লাস ও থেকে পিতে গেল, পি থেকে কিউতে আসলো, প্লাস পি কিউ ভেক্টর, এইটা দুইটা যোগ করে বলা যে কথা, মানে আমি যে বিন্দুতে থাকবো আমি যদি ডিরেক্টলি ও পি পি কিউ না হয়ে আমি যদি ডিরেক্টলি ও থেকে কিউতে যেতাম তাহলে কিন্তু আমি একই জায়গায় থাকতে পারতাম বা আমার ডিসপ্লেসমেন্টটা কিন্তু একই হতো, ও কিউ। ঠিক আছে, মানে ও থেকে পিতে গেলাম তারপর পি থেকে কিউতে গেলাম, তাহলে আমাদের যে টোটাল ডিসপ্লেসমেন্ট বা টোটাল যে সরণটা সেই দুইটা যোগ করার পরে কিন্তু যেই আলটিমেটলি সরণটা হতো সেটা কিন্তু ও কিউ এর সমানই হতো। তাহলে এই যে লাইনটা লিখলাম এটাতে কি কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো সন্দেহ বা কোনো কোনো প্রশ্ন? না ভাইয়া। নাই, গুড। এখন বলো তো আমাদের এখানে অবস্থান ভেক্টর কারা আর ডিসপ্লেসমেন্ট বা সরণ ভেক্টর কারা? তাড়াতাড়ি, অবস্থান ভেক্টর সরণ কারা? তো হচ্ছে ও কিউ ভেক্টর। ওপি আর পি কিউ হ্যাঁ, হচ্ছে সরণ ভেক্টর। গুড। ওপি আর হচ্ছে ও কিউ এরা হলো অবস্থান ভেক্টর, আর পি কিউ যেটা সেটা কি? সেটা হচ্ছে সরণ। আমাদের সরণ ভেক্টর। গুড। তাহলে এখান থেকে আমরা যেটা দেখছি সেটা হলো পি কিউ আমাদের একটা সরণ ভেক্টর, সেই সরণ ভেক্টর সমান যেটা লেখা যায় সেটা হলো ও কিউ মাইনাস ওপি, মাইনাস ওপি। এই যে জিনিসটা লিখলাম এটা নিয়ে আমরা আবার আসবো, কারণ এটা আসলে উপরের যে লাইনটা লিখছি এটা হলো ভেক্টর যোগের একটা লাইন। এই যে লাইনটা লিখলাম এটা হচ্ছে আমাদের ভেক্টর যোগের একটা একটা সূত্র লিখলাম আসলে উপরেরটা। তো এই ভেক্টর যোগ নিয়ে আমরা সামনে এই টপিকগুলোর পরেই আসলে ভেক্টর যোগ আসছে, তো সেগুলো নিয়ে আমরা তখনই ভালোভাবে জানবো। তো এই জিনিসটা 9-10 জিনিস দিয়ে আপাতত বোঝালাম যে হচ্ছে ওপি প্লাস পি কিউ বলা যে কথা
ও কিউ বলা কিন্তু একই কথা। এবং আমাদের পি কিউ যেই ভেক্টরটা পাচ্ছি সেই পি কিউ ভেক্টর সমান লেখা যায় ও কিউ মাইনাস ওপি। তাহলে আমি এখানে কি করলাম আসলে? আমি এখানে যেটা করলাম, একটা সরণ ভেক্টরকে আমি অবস্থান ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে, আমাদের কাজ কি হলো? একটা সরণ ভেক্টরকে আমি একটা অবস্থান ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। আচ্ছা, এবং দেখো প্রকাশের সিস্টেমটা কেমন হলো, যে পি থেকে কিউতে যখন যাব তখন এখানে কিভাবে লিখব? যেটা শেষে আছে সেটাকেই কিন্তু আমরা শুরুতে লিখছি, আর যেটা শুরুতে আছে পি কিউ, পি আছে শুরুতে, এটাকেই কিন্তু আমরা পরে লিখছি। জিনিসটা বুঝতে পারছো রিলেশনটা? যে পি কিউ সমান সমান ও কিউ মাইনাস ওপি। ঠিক আছে, যে আমাদের পি কিউ যেটা আছে, হ্যাঁ কি বলো, কিছু বলছো? লাস্টে আর দেখো, হ্যাঁ মানে লাস্টে যেটা আছে সেইটার মানে লাস্টে যেই আমাদের যে পয়েন্টটা আছে, পি কিউ তো পি থেকে কিউতে গেছি, তাহলে লাস্টে যেই পয়েন্টটা আছে সেই পয়েন্টের অবস্থান ভেক্টর থেকে প্রথমে যেই পয়েন্টটা আছে সেই পয়েন্টের অবস্থান ভেক্টর বাদ দিতে হবে। ঠিক আছে, জি ভাইয়া। গুড, ভেরি গুড। তাহলে এটা গেল আমাদের কিন্তু সরণ ভেক্টর। আবারও বলে রাখি, যদি এই পার্টটুকু কেউ একটু বুঝতে কষ্ট হয় তাহলে এটা নিয়ে এখন এত চিন্তা করো না, আমরা সামনে ইনশাল্লাহ এগুলা আরও দেখব। ওকে, এখন আসো আমাদের এই টপিকের আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, বিশেষ কিছু ভেক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টই বলা যায় এটাকে, ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। দেখো, একক ভেক্টর আমরা আসলে কাদেরকে বলি? একক ভেক্টর হচ্ছে যে সকল ভেক্টরের মান শূন্য নয়, এরূপ একটি ভেক্টরকে এর মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের দিকে সমান্তরাল বা একটি একক ভেক্টর পাওয়া যাবে। এই লেখাগুলো এভাবে পড়লে আসলে খুবই খুবই মনে হয় যে কি না কি বলতেছি, কিন্তু আসলে আস্তে আস্তে যদি আমরা যাই তখন দেখবো যে জিনিসগুলো আসলে অনেক সিম্পল, সহজ। কি বলছে দেখো, যে সকল ভেক্টরের মান শূন্য নয়, অর্থাৎ একটা ভ্যালু আছে, সেই সকল এরকম একটা ভেক্টরকে আমি নিলাম, যে কোনো একটা ভেক্টরকে নিলাম এবং ওই ভেক্টরকে এর মান দিয়ে ভাগ করলাম, তাহলে ওই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া যাবে। অর্থাৎ যে ভেক্টর রাশির মান এক একক তাকে একক ভেক্টর বলে। নামটা শুনে বোঝা যাচ্ছে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর, নামটা শুনে বোঝা যাচ্ছে যে এখানে তার মানে এমন একটা ভেক্টর নিয়ে কাজ হচ্ছে যেটার মান হলো এক। এখন আমাকে বলো তো, যখন একটা ভেক্টর নিয়ে আমরা কাজ করি, যখন একটা ভেক্টর থাকে, এই ভেক্টরের দুইটা জিনিস থাকে, একটা হলো তার ম্যাগনিটিউড বা মান এবং আরেকটা হলো তার ডিরেকশন বা দিক। তাহলে একটা ভেক্টরকে যখন আমি প্রকাশ করব, আমাদেরকে একক ভেক্টর বের করার জন্য কি সাজেস্ট করলো? একক ভেক্টর বের করার জন্য আমাদেরকে কি করতে বললো? একটি ভেক্টরকে এর মান দিয়ে নাকি ভাগ করতে হয়। দেখো, একটা ভেক্টর যেটা বললাম সেটা কি কি দিয়ে তৈরি? একটা ভেক্টরের একটা মান থাকবে এবং তার একটা দিক থাকবে, একটা মান থাকবে এবং তার একটা দিক থাকবে। এই দুইটা মিলেই তো আমাদের একটা ভেক্টর, তাই না? এই দুইটা মিলেই তো একটা ভেক্টর। তো বলছে যে এইরকম একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দাও। একটা ভেক্টর মান আর দিক দিয়ে তৈরি, এটাকে তুমি তার মান দিয়ে ভাগ দাও। এখন আমরা এই জিনিসটাকে একটু ফান ওয়েতে দেখব। যে মনে করো আমাদের একটা ভেক্টর, সেই ভেক্টরটা তৈরি হয়েছে কি দিয়ে? মান দিয়ে এবং দিক দিয়ে। তো মনে করলাম মান আর দিক গুণ অবস্থায় আছে, এবং এই দুইটা গুণ অবস্থায় থাকলে যে নতুন জিনিসটা আমরা পাই সেটাই হচ্ছে আমাদের ভেক্টর। তাহলে মান আর দিক যখন গুণ করছি এবং এটা আমাদের একটা ভেক্টরকে নির্দেশ করছে, পুরো জিনিসটা একটা ভেক্টরকে নির্দেশ করছে, কারণ ভেক্টরের মানও থাকে, ভেক্টরের দিকও থাকে। এই দুইটা কম্বাইন করেই কিন্তু আমরা মান আর দিক পাই। তাহলে যখন আমরা একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দিব, তখন দেখো তো মান মান কাটাকাটি করে মান এককে মান, তাহলে পড়ে থাকবে কি? একটা একক মান থাকবে এবং তার সাথে একটা দিক অ্যাসোসিয়েটেড থাকবে। তার মানে যখন আমি একটা ভেক্টর নিব, সেই ভেক্টরের সাথে মান থাকবে, দিক থাকবে, কিন্তু যখন আমি ওই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ দিব, তখন কিন্তু আমরা আসলে যেটা পাবো সেইটাকে আমরা বলছি একক ভেক্টর। এবং একক ভেক্টর নামটা কেন একক? কারণ দেখো মান যেটা, সেই মানটা কিন্তু আসলে 1 ইউনিট হয়ে গেছে, কারণ নিচে মান দিয়ে ভাগ দেওয়ার কারণে মান মান কাটাকাটি হয়ে গেছে। এখন তাহলে ভাই একক ভেক্টরটা লাগে কি কারণে? একক ভেক্টরটা দিয়ে দেখো আমরা একটা ভেক্টরের দিক প্রকাশ করতে পারি, দিক প্রকাশ করতে পারি। বেসিক্যালি এই কারণে একক ভেক্টরটা লাগে। যেমন তুমি যদি কোনো একটা রাশিকে প্রকাশ করতে চাও, ধরো ভর, তাহলে তোমার যেমন একটা একক লাগবে যে 50 কেজি। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে 1 কেজির ওয়েট যেটা, সেটার 50 গুণ আমাদের হচ্ছে ওই বস্তার মধ্যে আছে। ধরো একটা বস্তার মধ্যে 50 কেজি চাল আছে, তার মানে এটা কি বোঝাচ্ছে? যে 1 কেজির যেই পরিমাণ চাল হয় ওই বস্তার মধ্যে তার 50 গুণ চাল আছে। তো ঠিক তেমনি
আমাদের এই এককটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারলাম যে আসলে 50টা কি সিগনিফাই করছে। ঠিক তেমনি দেখো একটা ভেক্টর যখন আমি লিখব তখন সেই ভেক্টরের তো ভাই মানও থাকা লাগবে, দিকও থাকা লাগবে। মনে করলাম সরণকে লিখব, তাহলে সরণ লিখলে 50 মিটার লিখে ফেললাম, কিন্তু 50 মিটার লিখলে এটার মান আমি পরিষ্কার বুঝতে পারছি, কিন্তু দিকটা তো বুঝতে পারছি না। তো আমরা যদি এইটার সাথে ধরো কোনো একটা ভেক্টর, এই 50 মিটার যে আমাদের ভেক্টরটা বা 50 মিটার যে সরণটা, এই সরণটা হচ্ছে মনে করো আমাদের উত্তর দিক বরাবর, বা এটা হচ্ছে মনে করো দক্ষিণ দিক বরাবর। তাহলে উত্তর দক্ষিণ যেই দিকটা, সেই দিকটাকে আমাকে এটা দিয়ে গুণ দিতে হবে, 50 মিটারকে ওই দিক দিয়ে গুণ দিতে হবে। তো আমরা ওই উত্তর দিকে একটা একক ভেক্টর, উত্তর দিকের একক ভেক্টর নিয়ে, উত্তর দিকের একক ভেক্টরকে আমি যদি গুণ দিয়ে দেই 50-এর সাথে, তখনই কিন্তু আমি আসলে ওই একটা ভেক্টর রাশিকে পাই। কি বলছিলাম আবারও দেখো, যে আমাদের ভেক্টর বানানোর জন্য একটা মান থাকা লাগবে এবং একটা দিক থাকা লাগবে। তো যখন আমি এই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দিব, তখন আমি ওই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাবো। তো একক ভেক্টরটা কি কারণে লাগছে? কারণ আমরা তো মানটা লিখে এভাবে প্রকাশ করতেই পারছি, কিন্তু এটার দিকটা কোন দিকে, সেই দিকটা বোঝানোর জন্য আমাদের একটা একক ভেক্টর প্রয়োজন হয়। যে ভাই 50 মিটার তো ডানে হতে পারে, বামে হতে পারে, উপরে নিচে সব দিকে হতে পারে, তাহলে আপনার এই 50 মিটারটা কোন দিকে, ওই দিকটা বোঝানোর জন্য আমাদের একটা ছোট্ট নোটেশন আমরা ইউজ করি, যেটা আমাদের ম্যাথ করতে হেল্প করে, বা যখন আমরা খাতা কলমে কোয়ান্টিফাই করছি, ভ্যালু লিখছি, তখন আমাদের কিন্তু ওই সিম্বলটা আমাদেরকে হেল্প করে, ওই ডিরেকশনের সিম্বলটা। তো সেই ডিরেকশনের সিম্বলটা কেমন কি হয় সেগুলো আমরা দেখব এখন। তাহলে দেখো সংজ্ঞাটাতে আরেকবার আসি, যে মনে করলাম আমাদের একটা ভেক্টর, সেই ভেক্টরটা হলো এ ভেক্টর, এ হচ্ছে আমাদের একটা ভেক্টর। এই এই ভেক্টরকে যখন আমি সেটার মান দিয়ে ভাগ দিব, এখন মান বলতে কোনটাকে আমরা বুঝি? মান হতে পারে যে আমাদের হলো একটা এরকম সিম্বল দিয়েও আমরা মান বুঝি, অথবা আমরা হচ্ছে একটা ভেক্টর সাইন উপরে দিয়ে তার দুই পাশে মডুলাস সাইন দিয়েও কিন্তু আমরা মান বুঝি। তাহলে একটা ভেক্টরকে যখন আমি তার মান দিয়ে ভাগ দিব, তখন আমি যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে আমাদের একক ভেক্টর। এখন এই একক ভেক্টরকে বোঝানোর জন্য আমাদেরকে একটা ছোট্ট সিম্বল ইউজ করতে হয়, সেটা হলো উপরে আমরা একটা ক্যাপ ইউজ করি, একটা টুপি ইউজ করি। তো কখনো যদি কোনো ম্যাথে দেখো যে আমাদের এখানে একটা লেটার দিয়ে তার উপরে একটা ক্যাপ সাইন দিয়ে দেওয়া হয়েছে, একটা টুপি সাইন দিয়ে দেওয়া হয়েছে, তাহলে বুঝবা যে এটা এমন একটা ভেক্টর যেটার মান হলো একক, কিন্তু এটার একটা নির্দিষ্ট ডিরেকশন আছে, এটার একটা সার্টেন দিক আছে। তাহলে সিম্পল, আমরা এত জটিল করব না। জিনিসটা কি দেখো, যে আমরা জানি, আচ্ছা ভালো কথা, এখানে কিন্তু মান আর দিক গুণ দিয়ে মান কাটে দিছে, এটা জাস্ট ভালোভাবে ফিল করানোর জন্য যে আমাদের একক ভেক্টরটা আমরা কিভাবে পাচ্ছি। একক ভেক্টরটা পাওয়ার জন্যে আমাদেরকে একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দেওয়া লাগছে। একক ভেক্টর পাওয়ার জন্য আমাদেরকে একটা ভেক্টর, এই মান আর দিক মিলেই একটা ভেক্টর হয়, সেটাকে আমরা যখন এর মান দিয়ে ভাগ দিব, তখনই কিন্তু আমরা একটা ডিরেকশন পাবো, এবং ওই যেই ডিরেকশনওয়ালা ভেক্টরটা পাবো এটাও কিন্তু একটা ভেক্টর, সেটার মান হবে হচ্ছে একক। এখন আসো দেখি আমরা কিভাবে করে আসলে এটা বুঝতে পারি। যেমন দেখো, যে মনে করো আমরা কোনো একটা ভেক্টর, ধরো এইটা একটা ভেক্টর, হ্যাঁ, এই ভেক্টরটার মান বোঝাচ্ছি আমরা 50 মিটার, এবং এই দিকটা প্রকাশ করছি এইরকম একটা একক ভেক্টর দিয়ে। এইটা মানে কি ভাই? এই সিম্বলটা মানে কি? এই সিম্বলটা মানে হচ্ছে এটা একটা একক ভেক্টরকে নির্দেশ করছি, এবং একক ভেক্টরের অর্থ কি? যেটার মান হলো একক, এবং এটা ডিরেকশনটা কোন দিকে? ডিরেকশনটা এই দিক বরাবর, ঠিক আছে? এই যে 50 মিটার যেদিকে দিলাম এই দিক বরাবর হচ্ছে তার একক ভেক্টর। এখন আমি যখন খাতায় লিখবো যে ভাই যোগ বিয়োগ করব, ভেক্টরের সামনে আমরা অনেক যোগ বিয়োগ করব, তো তখন তো আমাদেরকে আসলে ভেক্টরটা এমনভাবে প্রকাশ করতে হবে যে আমাদের মানও থাকে এবং দিকও থাকে। তো সেই মান আর দিককে একসাথে প্রকাশ করার জন্য আমরা যেভাবে লিখি সেটা হলো এরকম, যে 50 এ, এইভাবে করে আমরা একটা ভেক্টরকে সবসময় লিখিত আকারে প্রকাশ করি কিন্তু, ঠিক আছে? যখন লিখিত আকারে প্রকাশ করি, আগের দিন আমরা দেখেছি কিন্তু যে কিভাবে ছবি আকারে আমরা প্রকাশ করি, আর এখানে আমরা যেটা দেখাচ্ছি সেটা হলো যে কিভাবে আমরা গাণিতিক উপায়ে ভেক্টরটাকে প্রকাশ করছি। যে আমাদের 50 মিটার যেই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা যদি শুধুমাত্র আমি লিখি যে আমাদের
একটা ভেক্টর সেটা হলো উত্তর দিকে 50 মিটার, তাহলে এই যে উত্তর দিকে 50 মিটার এইভাবে হিসাব করা তো ঝামেলা, এইভাবে খাতার মধ্যে লেখা ঝামেলা। এই জন্য আমরা একটা সিম্বল ইউজ করি যে সাপোজ আমাদের উত্তর দিক হলো এই দিক বরাবর, উত্তর দিককে আমরা এন একক ভেক্টর দিয়ে প্রকাশ করছি। তো যদি কোনো একটা গাড়ি সেটা উত্তর দিকে যদি 50 মিটার যায়, তাহলে আমি এভাবে করে লিখব যে গাড়িটা হচ্ছে এরকম এই দিক বরাবর গেছে। এন মানে নর্থ বোঝাচ্ছি, মনে করো যে নর্থের দিকে সেটা হলো 50 মিটার ইউনিট গেছে বা 50 ইউনিট গেছে। ঠিক তেমনি আমি যদি সাউথে কোনো একটা সরণ হয় আমাদের, তাহলে আমরা এটাকে স্মল এস দিয়ে প্রকাশ করব সাপোজ। তাহলে সেই ক্ষেত্রে আমি হচ্ছে ধরো এদিকে যদি সরণ হয় 100 ইউনিট, তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা এখানে লিখবো যে 100 এস। তার মানে এই ভেক্টরটা দিয়ে তুমি কি বুঝবা? এটা দিয়ে বুঝবা যে হলো এই দিক বরাবর, এই এস এর দিক বরাবর আমি 100 মিটার দূরে গেছি। এটা মানে কি বুঝবা? যে আচ্ছা নর্থের দিকে আমি 50 মিটার দূরে গেছি। তবে নর্মালি কখনোই আমরা যখন ভেক্টরকে প্রকাশ করি তখন কিন্তু এরকম এই এন দিয়ে এই এস দিয়ে প্রকাশ করি না। সেটা আমাদের সুন্দর একটা সিস্টেম আছে, ওইটা আমরা ঠিক এর পরের স্লাইডে দেখব যে এন এস তারপর ইস্ট ওয়েস্টের জন্য এরকম করে ইস্ট ওয়েস্ট এরকম কখনো আমরা প্রকাশ করি না। আমাদের বেশি স্মার্ট একটা অ্যাপ্রোচ আছে, সেইটাই আমরা হচ্ছে অ্যাপ্লাই করে থাকি ভেক্টর একক ভেক্টর বোঝানোর জন্য। তাহলে দেখো আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমরা যখন একটা ভেক্টরকে প্রকাশ করব তখন আমাদের দুইটা জিনিস তো থাকে ভেক্টরের, একটা থাকে তার মান এবং একটা থাকে তার দিক। তাহলে মান এবং দিক দুইটাকে যখন আমি একই সাথে গাণিতিক উপায়ে প্রকাশ করতে চাইব, তখন আমি যেমন মানটা লিখে ফেলছি সহজে, ঠিক তেমনি দিকটাকে নির্দেশ করার জন্য আমাদের একটা একক ভেক্টরের প্রয়োজন। একক ভেক্টরের মান যেহেতু 1, তাই 50-এর সাথে এই জিনিসটা গুণ দেওয়ার কারণে কিন্তু এটার মানের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু অ্যাডিশনালি এই জিনিসটা সিম্বলটা কি করছে? আমাকে বুঝতে সাহায্য করছে যে 50 যে জিনিসটা এটা কোন দিকে কাজ করছে। 50 মিটার দূরত্বটা বা 50 মিটার বা 50 ইউনিটটা এটা আসলে কোন দিকে কাজ করছে, এই ভেক্টরটা কোন দিকে কাজ করছে? উত্তর হলো এর দিকে কাজ করছে। ঠিক আছে, ওকে। এখন তাহলে দেখো যে আমরা একটা আরেকটা এক্সাম্পল আমরা দেখি। ঠিক আছে, আচ্ছা তার আগে আরেকটা ছোট্ট জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। শিওর। মানে আমাদের আগে যে প্লে লিস্টে দেওয়া হয়েছিল ওইখানে যে আই আর জে এর উপর শুধু ক্যাপ, ওইটাই আমি এখানে কি আসছি, ব্যাপারটা এমন? ওইখানেই আমরা যাব। ওইটাই যে স্মার্ট অ্যাপ্রোচের কথা বললাম না, ওইটাই হচ্ছে সেই স্মার্ট অ্যাপ্রোচ আর কি। জি। ঠিক আছে, থ্যাংক ইউ, এই জাস্ট রিলেট করতে পারছো। এই জন্য আমি ওই আগের প্লে লিস্ট একবার দেখাই নিছি যে হচ্ছে যাতে করে এগুলো বুঝতে সহজ হয়, কারণ একই জিনিস তুমি যখন দ্বিতীয়বার তৃতীয়বারের মতন পড়বা তখন আরো বেশি আসলে জিনিসগুলা কিন্তু ক্লিয়ার হওয়া শুরু করবে। আচ্ছা তাহলে দেখো আমরা এখান থেকে যে জিনিসটা পাই সেটা হচ্ছে এইটা হলো এমন একটা জিনিস এটা একটা ভেক্টরকে নির্দেশ করছি, কিন্তু এটা একটা স্পেশাল টাইপের ভেক্টর কারণ এর মাথার উপরে টুপি আছে। এই ধরনের ভেক্টরগুলোকে আমরা বলছি হলো এটা আমাদের একক ভেক্টর, এবং একক ভেক্টর শুধুমাত্র এটার কাজ কি? এটার মান হলো 1, এর মান হলো 1 ইউনিট। কিন্তু এটার মেইন পারপাসটা কি, মেইন কাজটা কি? মেইন কাজটা হচ্ছে দিক নির্দেশ করছে, এই ভেক্টরের দিক নির্দেশ করছে। ঠিক আছে, এই ভেক্টরের দিক নির্দেশ করছে। চমৎকার। এখন তাহলে চলো আমরা আরেকটা জিনিস দেখে আসি, সেটা হলো আয়ত একক ভেক্টর। আমরা একক ভেক্টর কি দেখছি, এখন একটা নতুন টার্ম আসলো কি? আয়ত একক ভেক্টর। দেখো এটাই হচ্ছে সেই স্মার্ট অ্যাপ্রোচ যেটার মাধ্যমে আমরা ভেক্টরকে প্রকাশ করব। খাতা কলমে যখন লিখবো তখন ভেক্টরকে এই নলেজটা দিয়ে আমাদেরকে কিন্তু কাজে লাগাই আমাদেরকে ভেক্টরকে প্রকাশ করতে হবে। তাহলে কি বলছে দেখো, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে ভাই আগে এঁকে ফেলি একটা স্থানাঙ্ক ব্যবস্থা। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় পরস্পর লম্ব 3টি অক্ষ থাকে। এই দেখো 3টা অক্ষ, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ। এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের জেড অক্ষ। চমৎকার। এক্স অক্ষের দিকে বিভিন্ন ভেক্টরকে প্রকাশ করার জন্য একক ভেক্টর আই ব্যবহার করা হয়। ঠিক তেমনি ওয়াই এবং জেড অক্ষকে নির্দেশ করার জন্য জে এবং কে এইরকম টাইপের একক ভেক্টর ব্যবহার করা হয়। এখন খেয়াল করে দেখো, আগে আমি যেটা বললাম যে আমাদের যদি এরকম কোনো একটা একক ভেক্টর দিয়ে বলতো যে ভাই জানো এন এর উপরে ক্যাপ থাকা মানে হচ্ছে উত্তরের দিক নির্দেশ করে, এস এর উপরে এরকম ক্যাপ থাকা মানে হলো দক্ষিণ সাউথের দিকে একক ভেক্টরকে নির্দেশ করে। তুমি যখন 100 এস লেখো, এটার মানে হচ্ছে যে সাউথের দিকে 100 ইউনিটকে নির্দেশ করছে, মানে ভেক্টরটার দিক হলো সাউথে এবং সেটা হলো 100 ইউনিটকে নির্দেশ করছে। তুমি যখন 50n এরকম এন ক্যাপ লেখো, তার মানে হচ্ছে এই ভেক্টরটার মান হলো 50 এবং দিক হলো উত্তর দিকে।
আমরা এইভাবে করে কিন্তু ভেক্টরটা বুঝে থাকি। এখন কথা হলো যে আমাদের নরমালি যেটা গাণিতিক প্র্যাকটিস, কারণ আমাদের তো সবসময় আমরা এরকম নর্থ সাউথ মিলাতে পারবো না। তো এর জন্যে আমরা সবসময় যেটা করে থাকি যে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা, কোনো একটাকে অরিজিন ধরে আমি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ ৩টা ভাগে ভাগ করে বা ৩টা অক্ষ নিয়ে আমি কিন্তু যেকোনো একটা পয়েন্টকেই স্পেসিফাই করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের অবস্থান ভেক্টরগুলোকে নোটিফাই করা সহজ হয়। মনে করো আমি এখানে বললাম এটা আমাদের একটা পয়েন্ট পি পয়েন্ট, তাহলে আমাদের অবস্থান ভেক্টর কোনটা? এটা আমাদের অবস্থান ভেক্টর। এখন এই ভেক্টরটাকে আমি মান হিসাব করে দেখলাম এই ভেক্টরটার মান হলো 10। এখন এই যে 10 আছে, এই 10 তো আমি লিখলাম, কিন্তু আমি একক ভেক্টরটা কিভাবে প্রকাশ করব যাতে করে পৃথিবীর সবাই বুঝে যে আচ্ছা ঠিক আছে ভেক্টরটা হলো এইরকম। তো এইটার জন্যে আমাদের যেটা দরকার সেটা হলো আয়ত একক ভেক্টর বা রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর। তার মানে দেখো, যেটা আসলে বোঝাচ্ছে যে এক্স অক্ষের দিকে বিভিন্ন ভেক্টরকে প্রকাশ করার জন্য একটি সুনির্দিষ্ট একক ভেক্টর আই ক্যাপ ব্যবহার করা হয়। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে আই হলো এমন একটা ভেক্টর, এই যে আই ক্যাপ, এটা হলো এমন একটা ভেক্টর। বলো তো এই সাইনটা দেখে তুমি কি বুঝতেছো? এটার মান কত? এইটার মান কত? 1 একক। 1 একক। 1 একক। তাহলে এইটার মান যদি হয় 1 একক এবং এইটা দিয়ে আমাদেরকে ডিফাইন করে দিছে যে ভাই দেখো আমি নর্থ সাউথ বুঝি না, এটা বহুত ঝামেলা আছে। আমরা যদি যেহেতু সব কিছু আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এরকম ধরে চিন্তা করি, তাহলে এটা মাথায় রেখো আই হওয়া মানে হচ্ছে আমাদের এক্স অক্ষর দিকটাকে নির্দেশ করব। আই ক্যাপ বলতে আমি এক্স অক্ষর দিককে নির্দেশ করব যার মান হলো 1। একইভাবে জেড ক্যাপ এটা মানে হচ্ছে আমি ওয়াই অক্ষকে নির্দেশ করব। আমি ওয়াই অক্ষটাকে নির্দেশ করব, এই আই দিয়ে আমি এক্স অক্ষকে নির্দেশ করব এবং কে দিয়ে আমি হচ্ছে জেড অক্ষকে নির্দেশ করব। তাহলে কেমন হবে জিনিসটা দেখো, যদি আমরা দেখি কোনো একটা ভেক্টর এক্স অক্ষ বরাবর 10 ইউনিট, এক্স অক্ষ বরাবর 10 ইউনিট, তাহলে আমি ওই ভেক্টরটা প্রকাশ করার জন্য আর বলবো না এখন থেকে যে ভাই জানেন আমার একটা ভেক্টর আছে, ওই ভেক্টরটা হচ্ছে এক্স অক্ষের দিকে 10 একক। এত ঢং নাই যে এক্স অক্ষের দিকে, এই কথাটা আমি ইউজ করবো না। আমি সিম্পলি কি লিখবো? স্মার্টলি আমি এখানে আই ক্যাপ লিখে দিব, তাইলেই সবাই বুঝবে ও আচ্ছা আই ক্যাপ লিখছেন, তার মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর আপনার ভেক্টরের মান হলো 10 একক। তারপরে মনে করো কোনো একটা ভেক্টর আমি দেখলাম যে ভেক্টরটা এরকম জেড ও ওয়াই অক্ষ বরাবর, সেটা হচ্ছে আমাদের ধরো 8 ইউনিট। ধরো সেটা বললো যে এটা হলো এদিক বরাবর 8 ইউনিট। তো আমি এখন আর বলবো না যে ভাই জানেন আমার কাছে একটা ভেক্টর আছে, ওই ভেক্টরটা হলো ওয়াই অক্ষের দিকে 8 একক। এটা আমি এখন আর বলবো না। আমি এখন স্মার্টলি বলবো যে ভাই 8 লিখছি, পাশে একটা জে লিখা দিলাম। তাহলে জে মানে আপনি কি বোঝেন? জে মানে বোঝেন যে হলো এটা ওয়াই অক্ষের দিককে নির্দেশ করছে। তার মানে 8 জে মানে কি বোঝেন? 8 জে মানে বোঝেন যে এটা হলো ওয়াই অক্ষের দিকে 8 একক ভেক্টরটা আছে। তাহলে একইভাবে আমাদের কে এর দিকে যদি আমরা কোনো একটা ভেক্টরকে প্রকাশ করতে চাই, মনে করো এই দিক বরাবর আমি কোনো একটা ভেক্টর নিলাম, এদিক বরাবর আমি কোনো একটা ভেক্টর নিলাম, যে হচ্ছে এই ভেক্টরটা নিলাম। ধরো আমি বললাম যে ভাই দেখেন আমাদের এদিকে আছে হচ্ছে 2k, এদিকে আছে হচ্ছে গিয়ে 2k। তাহলে 2k মানে আপনি কি বুঝবেন ভাই জানেন? 2k মানে বুঝবেন যে হচ্ছে আমাদের এমন একটা ভেক্টর যেটার মান হলো 2 এবং এটা k এর দিকে। এখন k এর দিক মানে কি? এটা আমাদের ডিফাইন করা আছে। k মানে হচ্ছে z এর দিকটাকে আমরা নির্দেশ করছি। ঠিক আছে? তাহলে এরকম নির্দেশ করার কারণে আমাদের সুবিধা কি হলো সেটা আমরা দেখাবো। কিন্তু মেইন বিষয়টা আশা করি বুঝতে পারছো যে এই 8 এর সাথে যে গুণ করার কারণে কিন্তু আমাদের কোনো সমস্যা হলো না। কারণ 8 এর সাথে যে যখন আমি গুণ করছি, যে এর মান কত? 1। তাহলে 8 একে 8, আমাদের মানের কোনো চেঞ্জ হলো না। কিন্তু যে উপরে সুবিধা হলো এই 8 দিয়ে আমি তো বুঝতে পারতাম না যে আমার ভেক্টরের দিকটা কোন দিকে। কিন্তু খুব চমৎকারভাবে এখানে জে ক্যাপ বসায় দেওয়ার কারণে আমি এখন ক্লিয়ারলি বুঝতে পারলাম যে আচ্ছা তার মানে আমার যে ভেক্টরটা, সেই ভেক্টরটা হলো ওয়াই এর দিকে আমাদের হলো 8 একক। ঠিক আছে? চমৎকার। তাহলে এখন আসো আমরা এটা যদি বুঝে থাকি, আচ্ছা এটা আলাদা আলাদা করে লিখলাম না যেহেতু উপরে এখানে লেখা আছে। আচ্ছা এখন আসো যে কোনো ভেক্টরকে আমি যখন প্রকাশ করব তখন আমার কিভাবে করে এই আই জে কে আমাকে হেল্প করছে। দেখো মনে করো আমাদের কাছে এরকম একটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এখানে আমাদের আছে, যেটা হলো এটা আমাদের ও বিন্দু, হুম, এটা হচ্ছে আমাদের ও বিন্দু, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, ও এক্স অক্ষ, এটা হলো ও ওয়াই অক্ষ, এটা হচ্ছে ও জেড অক্ষ। এখন মনে করলাম আমি যে আমাদের কোনো একটা বিন্দু, আমি একদম সিম্পল নেই আগে, হ্যাঁ প্রথমে যাও এই জেড অক্ষটা বাদ দিয়ে দিই, একটু সিম্পলি করি আগে। মনে করো আমাদের দেখা গেল কোনো একটা ভেক্টর এই দিক বরাবর, ধরো এটা 4 একক গেছে, তাহলে বলো তো আমি ওই ভেক্টরটাকে কিভাবে প্রকাশ করব? 4 i cap। 4 আই ক্যাপ।
গুড। এবং মনে করো আমাদের কোনো একটা ভেক্টর, সেটা হলো এই ওয়াই অক্ষ বরাবর 3 একক গেছে, 3 একক গেছে ওয়াই অক্ষ বরাবর। 3j cap. তাহলে আমি কিভাবে এটাকে প্রকাশ করব? 3j ক্যাপ, 3j ক্যাপ, 3j ক্যাপ। গুড। এখন বলো তো, যদি এই বিন্দুটা হইতো এ বিন্দু, এই বিন্দুটা হইতো বি বিন্দু, তাহলে ও এ একটা ভেক্টর প্লাস এ বি একটা ভেক্টর, বলো তো এই দুইটা ভেক্টর যোগ করে আমি কি পেতাম? ও এ আর এ বি, OB vector. ও OB বি vector. ভেক্টর পেতাম, তাই না? ভেরি গুড। যে আমরা কি পেতাম? আমরা পেতাম এমন একটা ভেক্টর যেটা হলো এই যে আদি বিন্দু যেখান থেকে শুরু হয়েছে, রাস্তা তো এখানে প্রথমে গেছে, তারপর এইদিকে গেছে, তাহলে আমাদের এই ভেক্টরটা কেমন হচ্ছে? এখান থেকে প্রথমে গেলাম, তারপর এই যে মানে আদি থেকে শেষ, যেখানে থেকে শুরু হয়েছে এবং যেখানে গিয়ে শেষ হয়েছে, এই ভেক্টরটা হচ্ছে আমাদের কিন্তু ফাইনাল যে সরণ ভেক্টরটা, সেইটা, যেটা অবশ্য একটা অবস্থান ভেক্টরও বটে। এখন খেয়াল করে দেখো এইখানে আমরা যে ভেক্টরটা পেলাম, এই ভেক্টরটা হচ্ছে ও বি ভেক্টর। আচ্ছা, চমৎকার। তাহলে আমি এখানে ও বি ভেক্টর পেলাম। তাহলে আমাকে এখন বলো তো দেখি, এই ও বি ভেক্টরকে আমি যদি প্রকাশ করতে চাই, তাহলে ও এ ভেক্টর মানে কত? ও এ ভেক্টর মানে কত? 4i 4i। ও এ ভেক্টর মানে হচ্ছে গিয়ে 4i ক্যাপ, এইটা মানে হচ্ছে গিয়ে 4i ক্যাপ। এবং এ বি যেই ভেক্টরটা, এই ভেক্টরটা মানে কত? 3j ক্যাপ। তাহলে এই দুইটাকে যখন আমরা যোগ দিচ্ছি, তখনই আমরা কাকে পাচ্ছি? ও বি ভেক্টরকে পাচ্ছি। OB vector. তার মানে দেখো, ও বি হচ্ছে এমন একটা ভেক্টর, যেই ভেক্টরটাকে আমরা কিন্তু এই যে এইরকম করে প্রকাশ করতে পারলাম। দেখো, একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যদি তোমার কাছে থাকে, তাহলে তুমি পৃথিবীর সকল বিন্দুকে কিন্তু লোকেট করতে পারবা, যে এটার স্থানাঙ্ক এত, এটার স্থানাঙ্ক এত, এটার স্থানাঙ্ক এত। যখন তুমি ওটার বিন্দুটা জানো যে কত, তখন কিন্তু তুমি ওইটার অবস্থান ভেক্টর কত এটাও আসলে বের করে ফেলতে পারবা। যেমন ও বি এর ক্ষেত্রে আমাদের বি বিন্দুর আসলে পজিশনটা কি? বি বিন্দুর পজিশনটা কত? 4,3 না? এই যে এক্স অক্ষ বরাবর 4, ওয়াই অক্ষ বরাবর 3। তাহলে দেখো আমাদের এখানে এক্স অক্ষ বরাবর, এটা মানে বোঝাচ্ছি আমি এক্স অক্ষ বরাবর 4 যাব, ওয়াই অক্ষ বরাবর 3 যাব, তাহলে আমি যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে ওবি ভেক্টরকে। আদি থেকে শেষ করে আমি কিন্তু ওবি ভেক্টরকে পাবো। এখন আসো, বলো তো ওবি যদি আমাদের একটা ভেক্টর হয়, তাহলে বলো তো এই ওবি ভেক্টরটার আমি যদি মান বের করতে চাই, তাহলে মানটা কিভাবে বের করব? এইটা তো আমাদের একটা ওবি ভেক্টর। এই ভেক্টরের মান আমি বলেছিলাম, যখন ছবি আঁকবো, ভেক্টরের মান তার দৈর্ঘ্য দিয়ে কিন্তু আমরা প্রকাশ করি। তাহলে এই ছবিতে ওবির যে দৈর্ঘ্যটা হবে, সেটাই আসলে ওবি ভেক্টরের মানকে নির্দেশ করবে। এখন এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে ওবি এর মান কত এটা আমরা কিভাবে বের করতে পারি বলো তো? Pythagoras. পিথাগোরাস দিয়ে। তাহলে পিথাগোরাস দিয়ে যেটা হবে সেটা হচ্ছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে এখান থেকে যেটা আসবে সেটা হলো ও বি ইজ ইকুয়ালস টু কত হবে? এটা 5 হবে। 5. তার মানে আমি এটা বুঝতে পারলাম, ওবি হলো এমন একটা ভেক্টর যেটার মান হচ্ছে 5 একক, যেটার মান হচ্ছে 5 একক। এখন বলো তো, হ্যাঁ আদনান কথা বললো, এখন তাইলে বলো তো ও বি যেটা এটার মান হচ্ছে গিয়ে 5 একক, এবং আমরা যদি একক ভেক্টর বের করতে চাই, যে ওবি বরাবর একটা একক ভেক্টর আমাকে বের করে দেখাও, যে ভাই কি চাচ্ছি, ওবি বরাবর একক ভেক্টর বের করতে, তাহলে আমি ওটাকে কিভাবে প্রকাশ করব? ওবি এর উপরে একটা ক্যাপ দিয়ে দিয়ে প্রকাশ করব না ওবি বরাবর একক ভেক্টর বের করার জন্য? তাই তো নাকি? হ্যাঁ। জি ভাইয়া। তাহলে এখন বলো তো, ও বি যেই ক্যাপ আমি লিখলাম, এই ও বি ক্যাপের মধ্যে উপরে আমরা কি করব? ও বি ভেক্টরকে ভাগ দিব কি দিয়ে? মান দিয়ে। ও বি ভেক্টরের মান দিয়ে ভাগ দিব। তাহলে দেখো এখন খেয়াল করে, যে আমাদের ও বি ভেক্টর মানে আসলে কত ছিল? 4i প্লাস 3j, এইরকম একটা ভেক্টর ছিল। এবং ওবির যেই মান, সেই মানটা কত? 5 একক। তাহলে এটাকে দিয়ে যদি আমি যদি ভাগ দেই, তাহলেই কিন্তু আমি ও বি ইউনিট ভেক্টরটা পেয়ে যাব। দেখো এই ইউনিট ভেক্টরটা কি? এটা মানে হচ্ছে 4/5i প্লাস 3/5j। অর্থাৎ খেয়াল করো, এইটা কিন্তু একটা একক ভেক্টর। ওবি যেই ভেক্টরটা পেলাম, এটা একটা একক ভেক্টর। তো এই একক ভেক্টরটা মানে আসলে কি? দেখো আমরা কি করলাম, এই পুরা ভেক্টরটাকে,
এই যে পুরা ভেক্টরটা ওবি ভেক্টরটা সেইটাকে যখন আমি তার মান দিয়ে ভাগ দিছি তখন কিন্তু আমরা একক ভেক্টর পাইছি। তাহলে এই ওবিটা এটা যেহেতু একটা একক ভেক্টর, তার মানে ওবি টোটালটা ছিল 5 ভাগ, আর একক ভেক্টর মানে কি হবে, তাহলে ওই 5 ভাগের 1 ভাগ হবে। তার মানে এই যে ছোট্ট ভেক্টরটা, এই ভেক্টরটাকে কিন্তু আমরা বলছি ওবি প্রাইম। এই ভেক্টরটাকে আমরা সরি ওবি ক্যাপ। এই সাদা ভেক্টরটা যেটা, এটাই কিন্তু আমাদের ওবি ক্যাপ ভেক্টরটা, এটাই আমাদের একক ভেক্টর। দেখো তাহলে একক ভেক্টর যেটা, সেটাকে ক্যাপ দিয়ে প্রকাশ করছি, এবং এটা কি করলাম, ওবি ভেক্টরের মধ্যে তো এটা দিয়ে বোঝাচ্ছিলাম পুরা মান আছে, দিক আছে, সব কিছু আছে। যখন আমি মান দিয়ে ভাগ করে ফেললাম, অর্থাৎ মান ছিল 5, ওটাকে যখন 5 দিয়ে ভাগ করে ফেললাম তখন আমি একক পেলাম। তার মানে এই যে একক পেলাম এবং দিকটাও আমার আগের মতন আছে। দেখো আই যে দিয়ে তো আমরা একটা দিকটাকে নির্দেশ করছি, তার মানে দিকও আছে। তাহলে এইটা ওবি যে ভেক্টরটা পেলাম, এটা কিন্তু আসলে একটা একক ভেক্টরকে নির্দেশ করছে। এখন যদি ভাই এটা একক ভেক্টরই হয়, তাহলে তো আমাদের এই ভেক্টরের মানও কত হওয়া উচিত, এই ভেক্টরের মানও হওয়া উচিত 1 একক। তো দেখো ওবি একক ভেক্টরটা পাওয়ার জন্য আমরা কি করতে পারি, ওবি একক ভেক্টরটা পাওয়ার জন্য আমরা যেটা করতে পারি, ধরো এটা হচ্ছে আমাদের সেই স্থানাঙ্ক ব্যবস্থাটা। তাহলে আমাদেরকে বলছে ভাই তুমি ওবি একক ভেক্টর পেতে চাও, তাহলে তুমি এক্স অক্ষ বরাবর 4/5 ইউনিট যাও। এক্স অক্ষ বরাবর 1 একক যেও না কিন্তু। দেখো 1 কি এটা, 4/5 কি 1-এর থেকে বড় না ছোট, বলো? 4/5 1-এর থেকে ছোট। তাহলে যদি এখানে বলছে যে ওবি একক ভেক্টরটা তুমি যদি পেতে চাও, তাহলে তোমাকে আই এর দিকে 4/5 ইউনিট যাও। 4/5 তার মানে 1-এর থেকেও ছোট ইউনিট যেতে বলছে, এবং ওয়াই এর দিকে 3/5 ইউনিট যাও। তার মানে এটাও কিন্তু 1-এর থেকে ছোট, 3/5 ইউনিট যাও। তাহলে যে ভেক্টরটা নির্দেশ করছে, তাহলে এই দুইটা যোগ করে দাও, এই যোগ করে দাও, দেখো মাঝখানে একটা প্লাস সাইন আছে। তাহলে যোগ করে দেওয়া মানে কি, এই দুইটা ভেক্টরকে যখন আমি যোগ করব তখন তো আমি ওই ইনিশিয়াল টু ফাইনাল পাবো, অর্থাৎ এইখান থেকে এই ভেক্টরটা আমি পাবো। এবং এই যে ভেক্টরটা পেলাম, এটাই কিন্তু আমাদের সেই ওবি একক ভেক্টর, এটাই কিন্তু আমাদের সেই ওবি একক ভেক্টর, ওবি একক ভেক্টর। এখন তুমি দেখো এইটাকে আমি যদি একটু জুম করে আঁকি এখন, আচ্ছা দাঁড়াও, ধরো জুম করেই নেই, যে আমাদের এটা হচ্ছে গিয়ে একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, এবং এই দিক বরাবর হচ্ছে মনে করো 4/5i, 4/5i, আচ্ছা কাজ করি, দাঁড়াও আমাকে একটু ছোট করতে হবে এখানে, ওকে হ্যাঁ 4/5i, 4/5i, এবং এই দিক বরাবর যতটুকু দূরত্ব সেটা হচ্ছে গিয়ে 3/5j। এই দিক বরাবর যতটুকু দূরত্ব, আরে এই দিক বরাবর যতটুকু দূরত্ব, এইটুকু দূরত্ব হচ্ছে 3/5j, 3/5j। ওকে, এখন তাইলে বলো তো, যখন আমি এইখান থেকে এই পর্যন্ত একটা ভেক্টর বের করতে চাইবো, তখন এই ভেক্টরটার মান কত হবে, এই ভেক্টরটার মান কত হবে? এই দুটো যোগ করে দেবো। হ্যাঁ এই দুটো যোগ করে দিব। এইটার জি মান ভাইয়া। কত, মান কত, মান দেখো, এই 1 মান আমরা কিভাবে বের করছিলাম মনে আছে, এই যে ওবি এর মান কিভাবে আমরা বের করছিলাম, যে এইখানে যেই মানটা সেটার স্কোয়ার, আর এইখানে যে মানটা সেটার স্কোয়ার করে নিয়ে তারপরে পিথাগোরাস দিয়ে করছিলাম। তাহলে এখানেও পিথাগোরাস অ্যাপ্লাই করব। তাহলে দেখো যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে কত হচ্ছে, 4/5 স্কোয়ার প্লাস 3/5 স্কোয়ার। তাহলে এটা করলে একটু কেউ হিসাব করে দেখো তো কত হয়, 1 আসে। 1 আসে। Good. 1 আছে। তাহলে এটা কিন্তু আমাদের 1 ইউনিট, এবং এটাই আসার কথা না, যে আমাদের এই যে ওবি যেই ভেক্টরটা, ওবি যেই একক ভেক্টর, কেন একক ভেক্টর, কারণ আমরা ওবি ভেক্টরটাকে মান দিয়ে ভাগ দেওয়ার পর একটা নতুন নামের ভেক্টর পাইছিলাম, এবং এই ভেক্টরটা বলছিল তুমি যদি ওবি একক ভেক্টরকে পেতে চাও তাহলে এই যে এক্স অক্ষ বরাবর 4/5 ইউনিট যাও, এক একক যেও না, আর জেড অক্ষ বরাবর 3/5 ইউনিট যাও, যাওয়ার পরে তুমি আদি থেকে শেষ যোগ করো, এই যে যোগ করো, তাহলে যোগ করার পরে যে ভেক্টরটা পাচ্ছ, যে রেজাল্টটা পাচ্ছ, সেটা হলো ওই ওবি একক ভেক্টরকে নির্দেশ করছে। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই একক ভেক্টর। তারপর আমরা ক্রস চেকও করলাম যে ভাই দেখি তো আমাদের কি আসলেই কি এইটুকুর দৈর্ঘ্য 1 একক হয় কিনা, এইটুকুর দৈর্ঘ্য 1 একক হয় কিনা। সেক্ষেত্রে আমাদের ওই পিথাগোরাসের অতিভুজের সূত্র অ্যাপ্লাই করে, আমরা কিন্তু পিথাগোরাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা দেখলাম যে হ্যাঁ ওবির মানটাও কিন্তু আসলে 1 এককই হচ্ছে, এবং এটাই বাধ্যতামূলক, কারণ আমাদের এখানে তো আমরা মানটাকে তার যেহেতু ওবি ভেক্টরের মানকে তার দিক দিয়ে ভাগ দিছিলাম, সেই জন্যই কিন্তু আমাদের এই রেজাল্টটা আসলে
আসছে। ওকে, তাহলে একক ভেক্টরটা বুঝতে পারছি। তাহলে এটা দিয়ে আমাদের আসলে কাজ কি হলো? দেখো আমি কিন্তু এই ভেক্টরটাকে এভাবে করেও প্রকাশ করতে পারতাম যে ভাই ওবির মান তো 5 একক। তাহলে আসেন ওবি যেই ভেক্টরটা সেই ভেক্টরটাকে আমরা এইভাবে প্রকাশ করি যে 5 ওবি, এইভাবে করে আমরা প্রকাশ করি। এটাও কিন্তু আমরা করতে পারতাম, কারণ 5 দিয়ে আমি মানকে নির্দেশ করছি আর ওবিটা দিয়ে আমি ওটা কোন দিকে 5 সেটাকে নির্দেশ করছি। 5 দিয়ে নির্দেশ করছি যে এটার মান কত, আর ওবি ইউনিট ভেক্টর এটা দিয়ে আমি নির্দেশ করছি যে এটা কোন দিকে 5। কিন্তু এইভাবে করে যদি আমি এরকম একক ভেক্টর লিখি তাহলে এইটা আমি তুমি বুঝলাম, কিন্তু এই ক্লাসে যারা নাই তারা কি এটা বুঝবে? এই পৃথিবীর মানুষ কি বুঝবে যে ভাই ওবি প্রাইম এটা মানে আবার কোনটা? মানে আপনি ওবি কারে বলেন? এটাকে কিন্তু আমি সবার কাছে এক্সপ্রেস করতে পারবো না। এবং এরকম যদি এক একটা নাম দিতে থাকি যে আচ্ছা ভাই, যে আমাদের এইটা হচ্ছে আমাদের একটা একক ভেক্টর, এটাকে আমি নাম দিলাম এ ক্যাপ, এইটা আরেকটা একক ভেক্টর, এটাকে আমি নাম দিলাম বি ক্যাপ, এইদিকে একটা একক ভেক্টর এরকম নাম দিলাম সি ক্যাপ, তাহলে বলো তো এরকম এ ক্যাপ বি ক্যাপ সি ক্যাপ ডি ক্যাপ ই ক্যাপ এফ ক্যাপ করতে করতে আমাদের কিন্তু কোটি কোটি একক ভেক্টর পাইতাম, কিন্তু এই নাম শেষ হয়ে যেত, কিন্তু ভেক্টরের আলাদা আলাদা ভেক্টর কিন্তু শেষ হতো না। মানে দিকের কি অভাব আছে আমারে বলো তো? দিক, কত দিক হতে পারে, এটার কি কোনো অভাব আছে? এটা ইনফিনিটি সংখ্যক দিক হতে পারে না? হ্যালো? জি জি ভাইয়া। ভাইয়া। ভাইয়া যে আমাদের কিন্তু ইনফিনিটি সংখ্যক দিক হতে পারে, যে তুমি বলতে পারো যে ভাই এইখানে একটা দিক আছে এখানে একটা দিক আছে, কেন? এর মাঝখানে কি কোটি 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 দিক আছে না? তাহলে এক একটা দিক নির্দেশ করার জন্য কি আমি যদি এক একটা সিম্বল ব্যবহার করি তাহলে তো ভাই সিম্বল শর্ট পড়ে যাবে। তাহলে আবার আমি যেটাকে এ বলবো অন্যজন তো সেটাকে বলবে না। তো এইভাবে করে প্রকাশ করাটা কিন্তু বুদ্ধিমানের কাজ না। যে এই যে আমি একটা একক ভেক্টরকে এভাবে করে প্রকাশ করলাম, এইভাবে করে প্রকাশ করলে সবাই এক নাম্বার বুঝবেও না, আর প্লাস আমি পৃথিবীর সকল একক ভেক্টর প্রকাশও করতে পারবো না। এই কারণে আমরা কিন্তু এই যে ভেক্টর যখন লিখি তখন এই এককের সাথে বা ওর মানের সাথে এইভাবে করে ক্যাপ ইউজ করি না। আমরা কি বলি যে ঠিক আছে আমাদের এই আয়ত একক ভেক্টর দিয়ে চলো আমরা প্রকাশ করি, তাহলে সুবিধা কি হবে? যে আমি যদি এটা এভাবে প্রকাশ করি যে ঠিক আছে ও বি যেই ভেক্টরটা আছে সেই ভেক্টরটা হলো 4/5i, বা এভাবে লিখি যে 5 ইন্টু ওবি মানে কত, ওবি একক ভেক্টর মানে কত, ওবি একক ভেক্টর মানে হচ্ছে এইটা, এই যে এইটা, হ্যাঁ ওবি একক ভেক্টর মানে হচ্ছে এইটা। তাহলে এইবার একটু গুনটুন করে হিসাব করে দেখো তো কত আসে। এইটা একটু হিসাব নিকাশ করে যদি আমরা দেখি যে কত আসে, যে ও বি যেই ভেক্টরটা তাহলে হবে সেটা সমান সমান দেখো 5 এর সাথে আমাদের একক ভেক্টর গুণ দেওয়ার কথা ছিল, তাহলে একক ভেক্টরটা তো আবার এই পুরাটা, তাহলে এই দুইটাকে যদি গুণ দাও দেখো 5 × 4/5i, কাটাকাটি করে কি থাকবে? 4i থাকবে, আর 5 × 3/5i কাটাকাটি করে কি থাকবে? 3j থাকবে। তাহলে কিন্তু দেখো আমরা এইভাবে করে একটা একক ভেক্টর সহকারে আমরা মান টান সব কিছু পেয়ে গেলাম। তাহলে আমাদের টেক অ্যাওয়েটা কি, আমাদের সামারি কি? সামারি হচ্ছে ভাই যখন আমি কোনো একটা ভেক্টরকে প্রকাশ করব তখন আইজেকে দিয়ে প্রকাশ করতে হবে, এবং আইজেকে দিয়ে পৃথিবীর সমস্ত ভেক্টরকে প্রকাশ করা যায়। এবং আমরা যখন এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে নির্দেশ করব সেটা হলো আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর হলো কে। এবং আমরা যখন ওবি ভেক্টরকে প্রকাশ করছি দেখো ম্যাথমেটিক্যালি প্রকাশ করার জন্য আমরা কিন্তু এটা ইউজ করতে পারতাম 5 × OB, কারণ আমরা জানি ভেক্টরের মান থাকে দিক থাকে, তো এইখানে কিন্তু আমাদের ওইটা আছে যে 5 এক মান আছে আর ওবি ক্যাপ দিকও আছে, মানও আছে দিকও আছে। কিন্তু যখন আমি এইভাবে করে এটাকে প্রকাশ করব সেটা কিন্তু সবার জন্য বোধগম্য হবে না, এবং আমাদের আসলে আমরাই শনিবার বুঝবো, সোমবারের দিন খাতা খুলে বুঝবো না যে ভাই ওবি ভেক্টর আবার কোনটা ছিল, এটা আমরা বুঝবো না। তো সেই কারণে কি করা হয় যে আমরা চাই সকল ভেক্টরকে যেন আমরা আই জে কে একক ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি, কারণ আই জে কে দিয়ে প্রকাশ করা মানে আমি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করছি, আর সমস্ত পয়েন্টকে যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে প্রকাশ করা যায় তার মানে সমস্ত ভেক্টরকে আমি কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্ক সমস্ত ভেক্টরকে কিন্তু আমি আয়ত একক ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারবো। তো দেখো এখান থেকে কিন্তু ওইটাই আসলো যে আমরা যে কোনো একটা ভেক্টরকে কি লিখতে পারি, তার মান এবং তার দিক দিয়ে প্রকাশ করতে পারি, এবং এখানে তাই করলাম, এই যেটা মান এবং এটা হলো তার একক ভেক্টর, এই দিক দিয়ে প্রকাশ করলাম। যখন এই মান আর দিক দিয়ে গুণ দিলাম তখন আমরা যেটা পেলাম এটা একটা পূর্ণাঙ্গ ভেক্টর, এই যে পুরাটা একটা ভেক্টর পেলাম। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে আয়ত একক ভেক্টর কি জিনিস, কিভাবে কাজ করে? জি ভাইয়া। হ্যাঁ, গুড, ভেরি গুড।
এইবার তাহলে দেখো আমরা আরো ছোট ছোট কিছু ভেক্টর দেখে ফেলি। যেমন ধরো আমাদেরকে দুইটা ভেক্টর, একটা হলো সমান ভেক্টর, একটা হলো বিপরীত বা ঋণাত্মক ভেক্টর। মেইনলি কিন্তু ভাই এইটাই আমাদের কাজ শেষ। এইটা যেটা আছে এইটা যদি ভালোভাবে বুঝতে পারো যে কি জিনিস, তাহলে এটা দিয়েই আমরা আসলে অনেক কাজ করে ফেলবো। আমাদের পুরা মানে দেখবা যে হলো ভেক্টর রাশি তো পুরা শুধুমাত্র এইখানে না, ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ভেক্টর নিয়ে কথাবার্তা আছে, সেখানে ভেক্টরকে প্রকাশ করার জন্য কিন্তু এই আই জে কে এগুলা লাগেই। তাহলে আমি তোমাদের কিছু প্রশ্ন করি, তোমরা উত্তর দাও। আচ্ছা বলো তো, একক ভেক্টরের প্রয়োজনীয়তা কি? একক ভেক্টরটা কেন লাগে? দিক নির্দেশ করে। দিক নির্দেশ করে। একক ভেক্টরের কাজই হলো এটার মান 1 এবং এটা দিয়ে আমি যখন কোনো মানকে গুণ দিব তখন ওই মানের কোনো পরিবর্তন করবে না, কিন্তু যে উপকারটা হবে সেটা হলো ওই মানের সাথে একটা দিক অ্যাসোসিয়েটেড হয়ে যাবে। ওইটা পুরাটা দিয়ে আমি একটা মানসহ দিক প্রকাশ করতে পারবো, মানে একটা ভেক্টর প্রকাশ করতে পারবো। একক ভেক্টরের কাজই হলো দিক নির্দেশ করা। আয়ত একক ভেক্টরটা দিয়ে আমরা কি লাভ হলো? আমরা এখন আগে যে একটু একক ভেক্টর তো বুঝলাম, কিন্তু এইভাবে করে যদি একক ভেক্টরকে প্রকাশ করি তাহলে তো আমাদের অসংখ্য অসংখ্য একক ভেক্টর থাকবে, এবং আমি যেটাকে একটা নির্দিষ্ট একক ভেক্টর দিয়ে প্রকাশ করব, একটা নির্দিষ্ট দিককে আমি যেভাবে প্রকাশ করব, আরেকজন হয়তো উত্তর দিককে, আমি যেমন এখানে বলছিলাম উত্তর দিককে এন ক্যাপ দিয়ে প্রকাশ করলাম, কেউ হয়তো বা উত্তর দিকে ও ক্যাপ দিয়ে প্রকাশ করলো, তাহলে তো আমাদের মধ্যে আর ওই এক ইউনিফর্মিটি থাকলো না, যে আমি যা বলছি ও একই বলছে, দুজনের মধ্যে কমিউনিকেশন গ্যাপ হবে। তো সেই কারণে আমরা কি করলাম, সবার জন্য একটা নিয়ম করে দিলাম যে আচ্ছা ভাই ঠিক আছে শুনো, এখন এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আই বলবা, জেড অক্ষ বরাবর কে বলবা, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে জে বলবা। তাহলে এরকম করে যখন নির্দেশ করে দিলাম তখন আমরা দেখলাম যে আচ্ছা যে কোনো পয়েন্টকেই তো আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাতে লোকেট করতে পারি। তাহলে অবস্থান ভেক্টরকে যদি আমি হচ্ছে প্রকাশ করতে চাই, তাহলে কিন্তু আমরা আমরা যদি কোনো একটা ভেক্টরকে নির্দেশ করতে চাই, তাহলে কিন্তু জাস্ট আমাদের এই এক্স অক্ষ বরাবর এই ভেক্টরটা কতটুকু আগেছে, ওয়াই অক্ষ বরাবর কতটুকু আছে, জেড অক্ষ বরাবর কতটুকু আছে, এইটুকু জানলেই কিন্তু আমরা সকল ভেক্টরকে প্রকাশ করে ফেলতে পারবো। তো এই কারণে আমরা এরকম একক ভেক্টর নিয়ে আসলাম এবং তারপরে হিসাব করে দেখলাম যে আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আমাদের একক ভেক্টরের কাহিনী। তাহলে এখানে যেটা করলাম যে হলো আমাদের ওবি যে একক ভেক্টরটা আছে সেটার জন্য আমরা 4i + 3j এভাবে করে যোগ দিলাম, এবং তারপরে আমাদের একক ভেক্টর বের করার যে নিয়ম সেটা হলো মানকে দিক দিয়ে ভাগ দিব, দেওয়ার পরে আমি এইটা একটা একক ভেক্টর পেলাম। তো এবং এটাও প্রমাণ করে দিলাম যে হ্যাঁ একক ভেক্টরের মান যে এক একক হয় সেটাও দেখলাম। এবং আমি যখন কোনো একটা ভেক্টরকে প্রকাশ করব তখন ভেক্টরকে প্রকাশ করার জন্য আমার মান লাগে এবং সেই দিক বরাবর একটা একক ভেক্টর লাগে। তো দেখো সেই মান লাগে এবং একক ভেক্টর লাগে, তাহলে এখানে মান নিছি এবং একটা একক ভেক্টর নিছি, এবং গুণ দেওয়ার পরে আমি ফাইনালি যে ভেক্টরটা লিখছিলাম, এই যে এখানে যে অভিভেক্টরটা লিখছিলাম, এইখানে যে 4i + 3 যে আসলো, আলটিমেটলি কিন্তু আমরা এইটা নিয়েই রওনা দিছিলাম, এই যে ob = 4i + 3j। এখানেও ob = 4i + 3j পেয়েছি, এখানেও ob = 4i + 3j পেয়েছি। তাহলে এই আয়তাকার ভেক্টরটা দিয়ে আমরা সকল ধরনের ভেক্টরকে কিন্তু প্রকাশ করতে পারি। এইবার আসো ছোট ছোট কিছু জিনিস আছে, যে সমান ভেক্টর কাকে বলে, এগুলো অবজেক্টিভে আসে অনেক সময়। সমান ভেক্টর হচ্ছে যে মনে করো আমাদের দুইটা ভেক্টর, যেই দুইটা ভেক্টর সমজাতীয়, অর্থাৎ এইটা দিয়ে আমি একটা সরণকে নির্দেশ করছি, এই ভেক্টরটা দিয়েও আমি একটা সরণকে নির্দেশ করছি, এবং এই দুইটা ভেক্টর এমন যে মনে করো এই ভেক্টরটা হচ্ছে 5a মিটার এবং এই ভেক্টরটাও হচ্ছে 5a মিটার। তার মানে দেখো মানও এক, দিকও এক, মান এক, দিক এক, এবং ইউনিট দেখে বুঝতে পারছো তারা সমজাতীয়। তাহলে সেক্ষেত্রে এই দুইটাকে কিন্তু আমরা বলবো এরা হলো সমান সমান ভেক্টর। ঠিক আছে? তাহলে সমান ভেক্টর হতে হলে সমজাতীয় হতে হবে। সমজাতীয় মানে কি, যে সরণ সরণ হতে হবে, এটাও সরণ হতে হবে, এটাও সরণ হতে হবে, এটা যদি বল হয় এটাও বল হতে হবে, তাহলে এরা সমজাতীয়, এটা যদি বেগ হয় এটাকেও বেগ হতে হবে, তার মানে এরা সমজাতীয়। ঠিক আছে? আর বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর যেইটা, সেটা হচ্ছে যদি এইটা আমাদের একটা ভেক্টর হয়, এই ভেক্টরকে যদি আমি সাপোজ ধরো a দিয়ে প্রকাশ করলাম, বা ধরো a ভেক্টর সমান আমি বললাম এটা হচ্ছে আমাদের 5i, তাহলে বিপ্রতীপ যে ভেক্টরটা বা বিপরীত যে ভেক্টরটা, সেই ভেক্টরটা আমাদের কি হবে, সমজাতীয় হতে হবে, অর্থাৎ একই মানে সরণ হলে সরণ, বেগ হলে বেগ, এরকম হতে হবে, এবং এদের মান সমান হবে কিন্তু দিক হবে আরেকটার উল্টা। অর্থাৎ এই এ ভেক্টরটা দিয়ে মনে করো আমি একটা সরণকে নির্দেশ করছিলাম, তাহলে এইখানে যেই ভেক্টরটা আছে এইটাকে আমি বলতে পারবো এটা হলো আমাদের -a ভেক্টর। এটার সামনে আমি একটা মাইনাস সাইন দিব এবং এভাবে করে আমি এটাকে প্রকাশ করতে পারি যে -5i মিটার। ঠিক আছে?
তাহলে আমরা দেখো এইখান থেকে যে জিনিসটা বুঝলাম যে হলো সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টর, এটা অনেক সময় অবজেক্টিভে লাগে, এই জন্যই বলা যে কি হতে হবে, মান সমান হতে হবে। দেখো মান কিন্তু সমান, বিপরীত বা নেগেটিভ যে ভেক্টর মান সমান, জাস্ট দিকটা আলাদা। আর সমান ভেক্টর মানে সবকিছু সমান, কারণ ভেক্টর সমান হতে হলে মান সমান, দিক সমান হতে হয়। আর এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে সমজাতীয় হতে হবে। তোমাকে কিন্তু অবজেক্টিভে এরকম প্যাচ লাগাই দিতে পারে যে হলো এইখানে একটা আছে হচ্ছে 5 নিউটন ফোর্স, আর একই দিকে এখানে আছে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কি সমান ভেক্টর হবে কিনা বলো তো, এটা কি সমান ভেক্টর হবে? না ভাইয়া। না না। ভাইয়া। গুড। এইবার আসো কি বলছে যে হলো আমাদের সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর একই কথা, সমজাতীয় হতে হবে এবং একই দিকে হতে হবে। অর্থাৎ এইটা আর এইটা, এরা দুইটা কিন্তু সদৃশ ভেক্টর। ঠিক আছে, মান সমান হওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তার মানে দিক যদি একই হয় তাহলে লাইক ভেক্টর বলে, সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টর। তার মানে এইখানে প্রথমে একটা ভেক্টর আঁকছি, এইটা সমজাতীয় হতে হবে, অর্থাৎ এটা যদি হয় 5i, তাহলে এটাকেও আই এর মধ্যে থাকতে হবে, যে হতে পারবে না, কে হতে পারবে না, বা সাথে কোনো কিছু যোগ হতে পারবে না। তাহলে এই দুইটা কিন্তু সদৃশ ভেক্টর হবে। এখন তাইলে বলো তো এইটা কি আমরা বলতে পারি কিনা সদৃশ ভেক্টর কখন সমান ভেক্টর হবে বলো তো? যখন না। মানটা যখন যখন মানটাও সমান মানটা ঠিক হবে। থাকবে। হ্যাঁ, ভেরি গুড আদনান, যে যখন মানটাও সমান থাকবে, অর্থাৎ যখন আমাদের মান সমান তখন এটা সমান ভেক্টর, তখন এটা সমান, যখন মান সমান, যখন মান সমান, মান যদি সমান হয় তাহলে আমরা কি বলতে পারি যে এটা হলো সমান ভেক্টর। সমান ভেক্টর এটা আমরা বলতে পারবো। প্লাস কি বলতে পারবো, এটা হলো সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর। আর যদি মান সমান না হয়, মান যখন অসমান, তখন কিন্তু আমরা এটাকে শুধুমাত্র সদৃশ ভেক্টর বলতে হবে। সদৃশ ভেক্টর বলতে হবে। তার মানে আমি এরকম বলতে পারি কিনা দেখো তো, যে সকল সদৃশ ভেক্টর আসলে সমান ভেক্টর। না না সরি, সকল সমান ভেক্টর আসলে সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর না। কথাটা কি বুঝছো কিনা? যে সকল সমান ভেক্টর অবশ্যই সদৃশ ভেক্টর, কারণ সমান হইতে হলে মানও হইতে হবে, দিকও সেম হতে হবে। তাহলে যখনই দিক একই এবং সমজাতীয় তখন তারা তো অবশ্যই সদৃশ। তাহলে সকল সমান যদি হয়ে যায় দুইটা ভেক্টর তাহলে তারা অবশ্যই সদৃশ, কারণ দিক একই তাদের। কিন্তু সদৃশ যদি হয় তাহলে কি আমি বলতে পারি যে এটা সমান ভেক্টর? না ভাইয়া। না, তুষ্টি বলতে পারি না। গুড। আর বিসদৃশ ভেক্টর একই জিনিস, যে আমাদের এখানে পরস্পর বিপরীত দিকে গতিশীল, অর্থাৎ এই দিকে একটা ভেক্টর আর আরেকটা ভেক্টর হবে তার একটু উল্টা দিকে গতিশীল। ঠিক আছে, মান সমান হওয়াটা ম্যান্ডেটরি না। মান সমান হলে ওটা হবে বিপরীত ভেক্টর বা নেগেটিভ ভেক্টর। আর যদি দিকটা অপোজিট হয়, আর যদি মান সমান না হয় তাহলে সেটা হচ্ছে বিসদৃশ ভেক্টর। ওকে, এরপরে আসো সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর মানে হচ্ছে যারা একই সমতলে থাকবে। অর্থাৎ মনে করো এটা হচ্ছে আমাদের একটা টেবিলের তল। তো সাপোজ আমরা দুইটা ভেক্টর নিলাম, একটা ভেক্টর কাজ করছে মনে করো এই দিক বরাবর, আর একটা ভেক্টর কাজ করছে হলো এই তলের উপরে এই দিক বরাবর। তাহলে এই দুইটা ভেক্টর কিন্তু একই সমতলীয়। কিন্তু যদি এরকম হয় যে সাপোজ আমি একটা এইরকম ধরো একটা কিছু একটা আঁকতেছি, যে ধরো আমাদের একটা চেয়ার, সাপোজ আমাদের এরকম একটা চেয়ার আছে। তো এই চেয়ারে কিন্তু এইখানে যদি আমাদের একটা ভেক্টর থাকে, বা ধরো এইখানে যদি আমাদের একটা ভেক্টর থাকে, তাহলে কিন্তু এরা দুইটা একই সমতলে নাই। দুইটা ভেক্টর কিন্তু একই সমতলে এরা অবস্থান করছে না, বা এখানে যদি কোনো ভেক্টর থাকে তাহলে একই সমতলে নাই। কিন্তু এই যে সাদা দুইটা যেটা আঁকলাম এরা কিন্তু আবার একই সমতলীয় ভেক্টর। আবার যদি এখানে আঁকি তাহলে এটা কিন্তু আবার একটা সমতলীয় ভেক্টর। এখন একটা জিনিস সবসময় মনে রেখো, সেটা হলো দুইটা ভেক্টর হইলেই কিন্তু তারা নিজেরা একটা তল গঠন করে। যেমন আমি এক্ষেত্রে আমাকে একটু বড় করে নেই, দাঁড়াও আমি এখানে একটু বড় করে নেই নিজেকে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমি জানি না আমাকে দেখা যাবে কিনা এখন এখানে। ওকে, যেমন ধরো এরকম যদি হয় যে আমার কাছে এখানে একটা কলম আছে এবং এখানে একটা মার্কার আছে। হ্যাঁ, আশা করি দেখা যাচ্ছে। তো এরকম যে মার্কার এবং কলম, এইখানে এইটা একটা ভেক্টর, এই হেডটা দিয়ে কলমের যে মাথা, এই মাথাটা দিয়ে মনে করো সেই ভেক্টরের অ্যারো সাইনটাকে নির্দেশ করছি, আর এখানে কালোটা দিয়ে এটার অ্যারো সাইনকে নির্দেশ করছি। তো এরকম যে যদি ভেক্টর থাকে, খেয়াল করে দেখো এরা দুইজন মিলে কিন্তু একটা তল গঠন করে, এরা দুইজন মিলে একটা তল গঠন করে।
যদি আমাদের এই যে কলমটা আছে সেই কলমটা যদি একটু এইরকম একটা তলে থাকে, ধরো এরকম একটা তলে থাকে, তাহলে এখানেও কিন্তু তারা একটা তল গঠন করে। অর্থাৎ যেভাবেই তুমি রাখো না কেন এই দুইজন মিলে কিন্তু একটা তল গঠন করে। অর্থাৎ একটা তল ডিফাইন করার জন্য কিন্তু তোমার দুইটা ভেক্টরের দরকার। যে এরকম যদি হয় তাহলে এটা একটা তল, ঠিক আছে, এটা পুরাটা একটা তল। তারপরে যদি আমাদের এরকম হয়, এরকম যদি হয় তাহলে এটা এই পাশটা এটা একটা তল হবে, ঠিক আছে। অর্থাৎ দুইটা ভেক্টর দিয়ে কিন্তু আমরা একটা তলকে ডিফাইন করতে পারি। তো কখনো যদি প্রশ্ন এরকম মনে হয় যে হচ্ছে যে দুইটা ভেক্টর এটা কি একই তলে আছে কিনা, উত্তর হচ্ছে যে ভাই দুইটা ভেক্টরই যদি থাকে, আমার পুরো প্রশ্নের মধ্যে যদি এটাই বলে যে দুইটাই ভেক্টর আছে, তাহলে দুইটা ভেক্টর নিয়েই তো একটা সার্টেইন তল গঠন হচ্ছে, ঠিক আছে। দুইটা ভেক্টরকে নিয়েই তো আমরা একটা তল পেয়ে যাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, ৩ নাম্বার যে ভেক্টরটা সেইটা হয়তোবা অন্য ডিফারেন্ট তলে থাকতে পারে। এইটা হয়তো দেখো এটা একটা অন্য তলে আছে। এই কলম আর এটা মিলে একটা তল গঠন করছে, আর এইটা অন্য একটা ডিফারেন্ট তলে ওটা চলে গেছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আবার চলো বোর্ডে ফেরত যাই। আমাকেও এখানে একটু ছোট করে ফেলি। ওকে, হুম, ঠিক আছে। তাহলে সমতলীয় ভেক্টর আমাদের এটা নিয়ে কিছু ম্যাথও কিন্তু আছে, আমরা সামনে দেখব যে হচ্ছে কয়েকটা ভেক্টর দিয়ে আমাদেরকে বলে যে এরা কি একই সমতলে আছে নাকি নাই। তো ওগুলো আমরা দেখব সামনে। কিন্তু সমতলীয় ভেক্টর অসমতলীয় ভেক্টর এটা আশা করি বুঝতে পারছো যে যারা একই সমতলে থাকবে তারা সমতলীয়, আর যারা একই সমতলে থাকবে না তারা হচ্ছে অসমতলীয়। সমরেখ কি? সমরেখ হচ্ছে যে সমস্ত ভেক্টরগুলা একই রেখা বরাবর থাকবে, ঠিক আছে। একই সরলরেখা বরাবর বা সমান্তরাল যদি হয় তাহলে তারা হচ্ছে আমাদের সমরেখ ভেক্টর। এটার সাথে আসলে সদৃশের খুব একটা পার্থক্য নাই, একটা দিক থেকে পার্থক্য আছে। দেখো দেখো ভালো একটা পার্থক্য আছে, সরি। দেখো সদৃশ ভেক্টর যখন হয়েছিল তখন তাদেরকে সমজাতীয় হতে হয়েছিল, সমজাতীয় হতে হয়েছিল। সমতলীয় হওয়ার সময় কিন্তু সমতলীয় হওয়া লাগবে না, একই জাতীয় হওয়া লাগবে না। যে আমাদের এইখানে একটা ভেক্টর এটা মনে করো বেগকে নির্দেশ করছে, এইখানে একটা ভেক্টর এটা ত্বরণকে নির্দেশ করছে, এই দুইটা কিন্তু সমতলীয় ভেক্টর হতে পারে। এই ক্ষেত্রে আমাদের সমজাতীয় হওয়ার কোনো প্রয়োজন নাই। এই অসমতলীয় বেড়া সমজাতীয় হওয়ার দরকার নাই। সমরেখ ভেক্টর দেখো বলছে কি একই সরলরেখা বরাবর যদি দুইটা ভেক্টর থাকে তাহলে আমরা তাদেরকে সমরেখ ভেক্টর বলি। অর্থাৎ এইখানে আমাদের সমজাতীয় হওয়াটা দরকার নাই, সমজাতীয় হওয়ার দরকার নাই, সমজাতীয় দরকার নাই। আর যদি হয় তো হলো, অসুবিধা নাই, সমজাতীয় হওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। যে সমরেখ যেটা সেটা হচ্ছে যে আমাদের যে দুইটা ভেক্টর মনে করলাম এটা একটা ভেক্টর যেটা দিয়ে আমাদের হচ্ছে 10 নিউটনকে আমি বলছি 10 নিউটন, এবং আমাদের আরেকটা ভেক্টর আছে যেটা হলো একই দিক বরাবর কাজ করছে। আসলে আমরা দেখব কিছুদিন পরে বা এর পরের ক্লাসে হয়তো দেখব যখন ভেক্টর শিফটিং পড়ব যে আসলে একটা ভেক্টর এই যখন একটা লাইন বরাবর থাকে, যে এই যে ভেক্টরটা এটা যখন এই লাইন বরাবর আছে তখন এইরকম করে থাকা যে কথা, এরকম করে থাকা, এরকম করে থাকা, এরকম করে থাকা, আসলে সবগুলা একই কথা। তো সমরেখ আর সমান্তরাল কথাটা আসলে একই। হ্যাঁ, সমরেখ মানে কি আসলে একই রেখার উপরে আরেকটা রেখা পড়ে গেছে, এটাকে আমরা সমরেখ বলি। কিন্তু ভেক্টরের ভাষায় সমরেখ যেটা ওইটাই হচ্ছে আসলে সমান্তরাল বোঝায়। কিন্তু আমরা কাদেরকে সমরেখ ভেক্টর বলবো? যদি তারা অসমজাতীয়ও হয় তবু আমরা তাদেরকে সমরেখ বলতে পারি। অর্থাৎ এখানে মনে করো 5 মিটার পার সেকেন্ড, না 10 মিটার পার সেকেন্ড বোঝাচ্ছি, 10 মিটার পার সেকেন্ড বোঝাচ্ছি, তাহলে এই দুইটা ভেক্টর কিন্তু সমরেখ ভেক্টর হবে, কিন্তু সদৃশ না। কারণ সদৃশ হতে হলে কি হতে হবে? তাদেরকে একই জাতকে প্রকাশ করতে হবে। বলতে পারো যে ভাই এখানে আপনি 10 লিখলেন, এখানেও আপনি 10 লিখলেন, কিন্তু এইটার সাইজ বড় দিলেন, এইটার সাইজ ছোট দিলেন কেন? কারণ দেখো দুইটা 10 কিন্তু দুইটা ভিন্ন জাতিকে নির্দেশ করছে, একটা নির্দেশ করছে বলকে আর একটা নির্দেশ করছে বেগকে। তো যখন আমি 2 মিটার পার সেকেন্ড দিব তখন অবশ্যই এই 10 মিটার পার সেকেন্ডের থেকে আমাকে ছোট আঁকতে হবে। যখন আমি 12 নিউটন বলবো তখন আমাকে অবশ্যই কিন্তু এই 10 নিউটনের থেকে বড় একটা নিউটন আঁকতে হবে, বড় একটা লাইন দিয়ে আঁকতে হবে, ঠিক আছে। তো এই জন্যে ইউনিট যদি এক হয়, আলাদা হয়, তখন আমি কিন্তু ছোট বড় সাইজ চেঞ্জ করতে পারবো। কিন্তু একই ইউনিট একই জাত বোঝাচ্ছ, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওইটা তোমার হলো আলাদা করে তখন বোঝাইতে হবে। মানে তখন আমাদের ওই সাইজটা বাড়ানো লাগবে বা কমানো লাগবে যদি একই জাত বোঝানো হয়। তাহলে সমরেখর জন্য আমাদের একই জাতীয় ভেক্টর হওয়ার দরকার নাই। আচ্ছা, ওকে, আমরা হচ্ছে আরেকটা স্লাইড আছে এটার পরে। বিপ্রতীপ যে ভেক্টর, রেসিপ্রোকাল ভেক্টর, এই ভেক্টরটা কি? এটা খুব সিম্পল মজার একটা ভেক্টর। এটা হচ্ছে
মনে করো এ আমাদের একটা ভেক্টর আছে। তো এই এ ভেক্টরের রেসিপ্রোকাল ভেক্টরটা হচ্ছে এইরকম যে ধরো আমি কোনো একটা ভেক্টর নিলাম। আচ্ছা, একটা মিনিট একটু দাঁড়াও, দেখি রেকর্ড হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। দেখো এটা আসলে কেমন, যে মনে করো বিপ্রতীপ ভেক্টর, আমি কি বললাম যে ধরো এই দিক বরাবর আমাদের এমন একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা হচ্ছে 5i, এই ভেক্টরটা হচ্ছে কি 5i, তার মানে কি এক্স অক্ষ বরাবর 5 একককে নির্দেশ করছে। রেসিপ্রোকাল বা বিপ্রতীপ ভেক্টরটা হলো এই মানটাকে যদি আমি উল্টাই, ইনভার্স করি, তাহলে কত হবে? 1/5 হবে না? তো ওই একই দিকে 1/5i যখন আমি লিখছি, এই ভেক্টরটা এটার রেসিপ্রোকাল ভেক্টর। যেমন এই ভেক্টরটাকে আমি যদি a দিয়ে প্রকাশ করি, এই ভেক্টরটাকে যদি আমি b দিয়ে প্রকাশ করি, তাহলে এই a ভেক্টর আর b ভেক্টর এরা একটার একটা রেসিপ্রোকাল ভেক্টর। দেখো দিক কিন্তু একই আছে, দিক কিন্তু একই আছে। তো দিকটা কি 1/5 হয়ে যাচ্ছে যেহেতু, তার মানে এইটা মানে 5, 5 ভাগের 1 ভাগ মানে এরকম যদি হয়, তাহলে আমাদের আসলে এটা বলতে তো 0.2কে বোঝাচ্ছি, তার মানে এটা আরও ছোট। বি ভেক্টর মানে হয়তো এইরকম কিছু একটাকে নির্দেশ করবে। ঠিক আছে, দিক একই থাকবে, কিন্তু মানটা যেই 5 ছিল সেটা 1/5 সামথিং হয়ে গেল, কিন্তু দেখো ডিরেকশন কিন্তু একই রকম। এটাকে আমরা বলছি রেসিপ্রোকাল ভেক্টর। তো এই ক্ষেত্রে এ ভেক্টর এবং বি ভেক্টর এরা হচ্ছে একটা আরেকটার উল্টা রেসিপ্রোকাল বলে বা বিপ্রতীপ বলছি। আচ্ছা, সঠিক ভেক্টর হলেও সেইগুলা যেগুলার যেই সমস্ত ভেক্টরের মান শূন্য না, আর শূন্য ভেক্টর হচ্ছে যে সমস্ত ভেক্টরের মান শূন্য। হ্যাঁ, যে এমন একটা ভেক্টর আমি দেখলাম যেই ভেক্টরটার মান আসলে 0। মনে করো যে আমরা কোনো একটা ভেক্টর এরকম ঘুরে ফিরে আসলাম কোনো একটা দূরত্ব, এসে নিয়ে আমরা এখানে এসে মিলে গেলাম। তাহলে যদি এখানে এসে মিলেই যাই, তাহলে মনে করো ও বিন্দু থেকে যাত্রা শুরু করে আমি আবার ও বিন্দু থেকে এ বিন্দুতে আসছি, যে এ বিন্দু আর ও বিন্দু একই পয়েন্ট। তাহলে সেক্ষেত্রে এই যে ও এ যেই ভেক্টরটা, এই ভেক্টরটাকে আসলে আমরা শূন্য ভেক্টর বলি। এবং এটার জাস্ট এটাই যে হচ্ছে এটার মানটা কিন্তু শূন্য। এবং দেখো মান যদি শূন্য হয় তাহলে কি এটার কোনো একক ভেক্টর থাকা সম্ভব? যেমন দেখো একক ভেক্টর থাকতে হলে কি হতে হবে, এটার মানটাকে এটি ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ দিতে হবে। তো যখন আমি এর মান দিয়ে ভাগ দিব, মান তো শূন্য, তাহলে উপরে যেই ভেক্টরে লিখি না কেন, নিচে যখন আমি শূন্য লিখব তখন কিন্তু এটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। তার মানে শূন্য ভেক্টরের কিন্তু কোনো একক ভেক্টর হয় না। ঠিক আছে, এটা জাস্ট আমাদের মানে কিছু ফালতু অবজেক্টিভের জন্য অনেক সময় লাগে, এজন্যই আসলে লেখা। এটা বইও দেখো, বই যদি দেখো থাকে পুরানো বই, তাহলে ওখান থেকেও দেখতে পারো যে শূন্য ভেক্টর কোনগুলা, যেগুলোর মান শূন্য এগুলাকে আমরা শূন্য ভেক্টর বলি। এগুলা কোনো ক্ষেত্রে আসলে খুব একটা কাজে লাগেই না বললেই চলে। যে মনে করো আমি শূন্য ভেক্টর কিভাবে পাবো, এ থেকে বিতে গেলাম, তাহলে এটা হলো আমাদের এ বি ভেক্টর, এবং আমি মনে করলাম যে বি থেকে আবার এতে আসলাম, তাহলে এটা একটা বি এ ভেক্টর। তাহলে আমি যদি এই এ বি আর বি এ যোগ করি, তাহলে আমি কত পাবো? 0 পাবো না? এ বি আবার বি এ, তাহলে আমার তো এই জায়গাতে এসে আমি যেখানে ছিলাম সেখানে আসলাম। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই শূন্য ভেক্টর, এটাই হচ্ছে আমাদের সেই শূন্য ভেক্টর। এটার কোনো মান নাই। ঠিক আছে, এটার মান শূন্য এবং কোনো একক ভেক্টরও নাই। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের লেকচার। আমরা এর পরের ক্লাস থেকে ভেক্টর যোগ শুরু করব। তবে আমাদের মোটামুটি যে টপিকগুলো ইনিশিয়ালি দরকার ছিল সেগুলো আমাদের কিন্তু কভার করা হয়ে গেছে। আমরা এরপর থেকে আসলে ভেক্টরের আসল যেই চার্ম, আসল যেই মজা, সেই মজার মধ্যে আসলে ঢুকবো নেক্সট ক্লাস থেকে। কারো কোনো প্রশ্ন আছে? এনিথিং অ্যাবাউট দ্য টপিক আছে? কারো কোনো প্রশ্ন নাই? না, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আজকের ক্লাস এখানে শেষ করি। আবার ইনশাল্লাহ তোমাদের তো রেগুলার স্কেজুলে যে ক্লাস, ওই অনুযায়ী ক্লাস হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।